আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। সো তোমাদের সামনে হচ্ছে আবারও চলে আসছি। তো আজকে আমরা শ্বসন পড়ব, উদ্ভিদ শারীরতত্ত্ব। এই চ্যাপ্টারটার হচ্ছে শ্বসন শ্বসন পার্টটা হচ্ছে আমরা শেষ করব আজকে, ঠিক আছে? ওকে। তো তোমাদের সব কিছু ঠিকমতো শুনতে পারছো কি না, ঠিকমতো তোমরা দেখতে পারছো কি না, সাউন্ড ঠিক আছে কি না, আমাদেরকে আগে একটু কষ্ট করে হচ্ছে তোমরা জানাও। আমরা শুরু করছি, হ্যাঁ? ওকে। ওকে, সাউন্ড ঠিক আছে কিনা, সব কিছু তোমরা ঠিক মতো শুনতে পারছো কিনা, তোমাদের এখানে নেট কানেকশন ঠিক আছে কিনা। আমাদের এখানে আজকে একটু নেটের প্রবলেম ছিল, তো এখন হয়তো ঠিক আছে। তারপর একটু তোমরা জানাও যে আমার কথা শুনতে পারছো কিনা, নেট কানেকশন সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, এটা একটু আমাদেরকে জানাও, আমরা শুরু করছি, হ্যাঁ? ওকে, 1 মিনিট, হ্যাঁ? ওকে, ঠিক আছে। তো কেমন আছো সবাই? আজকে কেমন একটা শীতকাল, বন্ধের দিন, বেশ চমৎকার একটা দিন যাচ্ছে। শীতকালের বন্ধটা অনেকের কাছেই হচ্ছে যে কেমন জানি লাগে, তাই না? ঠান্ডা, চারিদিকে ঠান্ডা। তারপরে শীতের হচ্ছে অনেক ধরনের পিঠা, ঠিক আছে? ভাপা পিঠা, তারপরে হচ্ছে তোমার কুলি পিঠা, বিভিন্ন ধরনের পিঠা খাইছো না তোমরা শীতে নাকি? তারপরে হচ্ছে খেজুরের রস, ঠিক আছে? তো এই জিনিসগুলা। তো যাই হোক, খেজুরের রস খাওয়ার আগে আমি সবসময় একটা কথা বলি যে একটু আসলে এমন কোনো খেজুরের রস খাওয়ার আগে একটু সতর্ক থাইকো যে ওই এলাকা মানে ওই গাছগুলো যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এবং সেখানে যাতে আশেপাশে বাদুড়ের কোনো সোর্স না থাকে। একটু খেজুরের রসের কথা যেহেতু বলেই ফেলছি, খেজুরের রস অনেক সময় দেখা যায় বাদুড় খেয়ে থাকলে ওইখান থেকে হচ্ছে নিপা ভাইরাস নামে একটা ভাইরাস ছড়ায়, যেটা কিন্তু অনেক মারাত্মক একটা রোগ হতে পারে। এই জন্য খেজুরের রস খাওয়ার আগে একটু সতর্ক হয়ে খায়ও আর কি, ঠিক আছে? এটাই আর কি বলবো। বাট ওভারঅল শীতকাল বেশ ভালো। মানে কুয়াশা, শীতের কুয়াশা কিন্তু আমার কাছে অনেক পছন্দ আর কি। তোমাদের কার কাছে কীরকম পছন্দ আমি জানি না। আমার কাছে শীতকালের কুয়াশা হচ্ছে বেশ ভালো লাগে আসলে। ঠিক আছে, কুয়াশা, ধোঁয়াময় একটা পরিবেশ, বেশ ভালো আসলে। আচ্ছা, তো একটু কষ্ট করে হচ্ছে যার যত ফ্রেন্ড আছে ফ্রেন্ডের সাথে হচ্ছে একটু শেয়ার করে ফেলো। এই ক্লাসটা হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে হচ্ছে শেয়ার করে ফেলো। যার যত ফ্রেন্ড আছে, আজকে আমরা বেশ চমৎকার একটা জিনিস শিখবো, শ্বসন শিখবো, যেটা এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। কারণ এই শ্বসনের উপর মিনিমাম তুমি একটা রিটেন কমন পেয়ে যেতে পারো ভার্সিটি অ্যাডমিশনে, এবং একই সাথে হচ্ছে যে এটার উপরে তুমি একটা দুইটা এমসিকিউ কমন পেয়ে যেতে পারো। এটা কিন্তু অনেক, এক ক্লাস থেকে তুমি পুরো ভার্সিটি অ্যাডমিশনে একটা রিটেন কমন পাওয়া আর একটা দুইটা এমসিকিউ কমন পাওয়া কিন্তু অনেক। কারণ ভার্সিটি অ্যাডমিশন তো বুঝতেই পারতেছো। যাই হোক, ঠিক আছে। শর্ট সিলেবাসের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, উদ্ভিদ শারীরতত্ত্বের। তো খুবই গুরুত্বপূর্ণ অংশ আর কি। তো একটু শেয়ার করে ফেলো, যার যত ফ্রেন্ড আছে ফ্রেন্ডদের সাথে হচ্ছে ধুমায় হচ্ছে শেয়ার করে ফেলো। যার যত পড়াশোনার গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করে ফেলো। নিজেদের যদি মেসেঞ্জার গ্রুপ থাকে, নিজেদের যদি পড়াশোনার যত গ্রুপ, যত চ্যানেল আছে সবগুলোতে হচ্ছে শেয়ার করে ফেলো। এবং অবশ্যই কে কোন জায়গা থেকে হচ্ছে ক্লাসটা করতেছো আমাদেরকে একটু কমেন্টে হচ্ছে জানাও, ঠিক আছে? একটু কমেন্টে হচ্ছে জানাও যে কে কোন জায়গা থেকে ক্লাসটা করছো, একটু দেখি। কারণ লাইভটা হচ্ছে 2-4 মিনিট শুরু হয়েছে, তো আরও 2-1 মিনিট থাকুক। আমরা কমেন্ট খুব একটা পড়ি না, কারণ এখনই যা কমেন্ট পড়ার পড়বো, মাঝখানে কমেন্ট খুব একটা পড়ি না। সো এমনিতেও সময় নষ্ট আমাদের হয় না। যা হয়, প্রথম 5 মিনিট আমরা একটু অপেক্ষা করি, সবাইকে আসার সুযোগ দিই। এটা নিয়ম যে আমি ক্লাসে এসেই আসলে শুরু করে দিলে অনেকে 2 মিনিট পরে ক্লাসে আসলো বলবে ভাইয়া শুরু করে দিছে। একটু এই জন্য আমরা 5টা মিনিট, প্রথম 5 মিনিট শুধু ওয়েট করি। দেন আমরা হচ্ছে যে একবারে সুন্দর করে হচ্ছে সব কিছু পড়ায় দিই। ওকে, কে কোন জায়গা থেকে ক্লাসটা দেখতেছো আমাদেরকে একটু কমেন্টে জানাও। আমার এই জিনিসটা বেশ ভালো লাগে যে আমি কখন আসলে 2 বছর, 2 বছর না, 2 বছর আগে থেকে তো অনলাইনে পড়াই, 3-4 বছর আগে থেকে শুরু করছি। আমি 5 বছর আগে, ধরো 6-7 বছর আগেই যখন আমি প্রথম টিউশনি করাইতাম, ধরো আমি মেডিকেল ফার্স্ট ইয়ারে ছিলাম, 7 বছর আগের ঘটনা, 2017-র দিকের ঘটনা মনে করো। 16তে চান্স পাইলাম, 16 এইচএসসি ব্যাচ, 16তে চান্স পাইলাম, 17-র দিকে ঘটনায় ধরতে পারো কত বছর হবে, 7 বছর। আচ্ছা, তো তখন আমি কখনো ভাবি নাই যে একটা সময় হচ্ছে আমার ক্লাসগুলোয় যে সারা বাংলাদেশের স্টুডেন্টরা হচ্ছে করবে। বিশেষ করে এটা আসলেই তখন ভাবি নাই, 2017 সালে বসে আর কি। ঠিক আছে, যেটা এখন 2024 সালে দেখতেছি আর কি বাস্তবতা। তো এই জন্য কে কোন জায়গা থেকে ক্লাসটা করতেছো আমাদেরকে জানাও। এটা আমি পার্সোনালি হচ্ছে অনেক বেশি মোটিভেটেড হই, ভালো লাগে যে সারা বাংলাদেশের স্টুডেন্টরা হচ্ছে আমার ক্লাসটা করতেছে। এটা আমাকে বেস্ট দেওয়ার জন্য আরও বেশি মোটিভেট করে। সো কে কোন জায়গা থেকে ক্লাস করছো এবং কার কোন কলেজ ছিল। যদি এইচএসসি 23 ব্যাচ হও, 23 ব্যাচের জন্যই ক্লাস নিচ্ছি, তারপরও অ্যাডমিশন ক্যান্ডিডেট হইলেও কে কোন কলেজের স্টুডেন্ট সেটা বলতে তো আর কোনো সমস্যা নেই, তাই না? এবং শেয়ার করে ফেলো, আমি শেয়ার করে ফেলছি। ফোনটা হাতে নিয়ে দাঁড়াও, আমি একটু শেয়ার করে ফেলি, তোমরাও শেয়ার করে ফেলো। এই তো,
ফোনটা হাতে নিয়ে দেখো, এই যে আমি শেয়ার করতেছি, তো ভাইয়ার মতো ভালো বাচ্চা যারা আছো কথা শুনো, শুনে হচ্ছে শেয়ার করে ফেলো, এবং যারা যারা শেয়ার করছো তারা হচ্ছে কমেন্টে ডান লেখো, যে ডান। তাহলে বুঝতে পারবো যে আসলে কি বলে তোমরা ভালো বাচ্চা আর কি, আমাদের কথা শুনো আর কি, ঠিক আছে? দেখি, এবং এই ভালো বাচ্চাদের হলো আমরা নাম পড়বো, বুঝছো? কমেন্টে হচ্ছে আমরা নাম পড়বো, যে দেখি কারা কারা হচ্ছে আমাদের কথা শুনে আর কি, দেখি কারা কারা হচ্ছে আমাদের অনেক একান্ত বাধ্যগত ছাত্রছাত্রী আর কি, যে আমরা লিখতাম না যে চিঠিপত্রে, ওই রকম আর কি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি 1-2 মিনিটের মধ্যে। আরও 2-4-5 জন আসুক, শেয়ার করে ফেলো, আর কে কোন জায়গা থেকে ক্লাস করতেছো আমাদেরকে একটু কষ্ট করে হচ্ছে জানাও। ওকে ভাইয়া, ভোট কারে দিলেন? ভোট দিতেই যাইনি আসলে, বুঝছো? ক্লাস ছিল, ক্লাসের পরে হচ্ছে কিছু তোমাদের এই যে আজকের ক্লাসের প্রিপারেশন কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, তো জেনুইনলি বলে আমি ভোট দিতে যাইনি আসলে। ঠিক আছে, আচ্ছা, সমস্যা নাই। আমার মনে হয় আমি একা না, আমার কোনো বন্ধু বান্ধবও মনে হয় যায় নাই, মানে আমার খুব ক্লোজ ফ্রেন্ডদের কথা যদি চিন্তা করি, কেউই মনে হয় ভোট দিতে যায় নাই। গেলে আমারে বলতো, প্ল্যান ছিল বন্ধুরা গেলে যাব, একসাথে গেলে যাব, কেউই যায় নাই, এই জন্য আমিও যাই নাই আসলে, বুঝছো? তো একা একা মানে কন্টেন্ট বানাচ্ছি, প্লাস ক্লাস ছিল, তো তোমাদের ক্লাসের জন্য প্রায় 5 ঘন্টা কেটে কেটে সুন্দর করে গুছাইছি এগুলা। তোমরা হয়তো স্ক্রিনে দেখো যে আমরা একটা ক্লাস হচ্ছে জাস্ট দাঁড়ায় যাই, ক্লাস নেই, ব্যাপারটা কিন্তু এরকম না। একটা ক্লাসের পিছনেও যে আমরা কি পরিমাণ ব্যাক এন্ডে পরিশ্রম করি, শ্রম দিই, এটা আসলে তোমাদেরকে একদিন দেখাবো আমি, ঠিক আছে? যে একটা ক্লাসের আগে আমরা কি পরিমাণ প্রিপারেশন নিই। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, কে কোন জায়গা থেকে দেখছো আমরা একটু দেখি। ওকে, চট্টগ্রাম থেকে দেখছো আকিব। মোহাম্মদ নাদাউল ইসলাম মানিক কক্সবাজার থেকে, নটরডেম কলেজে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। রাকিব হলো রাজশাহী কলেজ থেকে দেখছো। দিশু হচ্ছে মেনশন করছো, দেখছো? ফ্রেন্ডদেরকে মেনশন করো, শেয়ার করে ফেলো, শেয়ার করার কাজটা হয়ে গেলে ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন করতে থাকো, ঠিক আছে? শেয়ার করার কাজ হয়ে গেলে ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। ওকে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মেডিকেলের জন্য, ওকে, মোহাম্মদ আলিফ, আচ্ছা, ঠিক আছে। মেডিকেলের জন্য, ওকে, আচ্ছা। তো সবাই কি ঠিকমতো শুনতে পারছো? ঠিকমতো কি দেখতে পারছো? তাহলে আমাদেরকে একটু জানাও, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, ঠিকমতো দেখতে পারলে, ঠিকমতো শুনতে পারলে হচ্ছে আমরা স্টার্ট করে দিই, ঠিক আছে? তাহলে ঠিকমতো দেখতে পারলে, ঠিকমতো শুনতে পারলে আমরা স্টার্ট করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। নাকি আমাদের একটু সাউন্ড কম? দাঁড়াও একটু দেখি সাউন্ড কি বাড়ানো যায় কি না। 1 মিনিট একটু দাঁড়াও, আমরা দেখি একটু সাউন্ডটা হচ্ছে বাড়ানো যায় কিনা। আচ্ছা, ঠিক আছে, এখন কি দেখো তো একটু সাউন্ডটা কি বাড়ছে কিনা, একটু আমাদেরকে একটু জানাও, হ্যাঁ? আমি জানি না আসলে, একটা সেটিংস চেঞ্জ করলাম, মানে একটু আগে থেকে বেড়েছে কিনা সাউন্ডটা, একটু একটু আমাকে জানাও, হ্যাঁ? যে আমি আসলে এটা, তোমরা আসলে শুনতেছো ভালো, তোমরা বুঝতে পারবা। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি, হ্যাঁ? ওকে, বাকিরা বাকিরা কি শুনছো? একজন বলছো, ঈশা এশা বলছো যে ভাইয়া কিছুই শোনা যাচ্ছে না। বাকিরা কি শুনতে পারছো, নাকি সবারই সেম অবস্থা? একটু বলো, হ্যাঁ? তাহলে আমি এখনই শুরু করব, তোমরা আসলে একটু বলো, তাহলে আমরা স্টার্ট করতেছি আর কি। আমি একটু স্ক্রিনের দিকে তাকায় আছি, আমার সামনের যে কম্পিউটারটা ওইটার দিকে তাকায় আছি। বলো, বাকিরা কি শুনতে পারছো, নাকি আসলে সবারই সেম সমস্যা, সাউন্ডের প্রবলেম হচ্ছে? একটু জাস্ট এটা একটু বলো, তাহলে আমরা এখনই শুরু করব। হ্যাঁ, ওকে, ওকে, হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, এখন কি ঠিক আছে? একটু ঝামেলায় আছি। আগের থেকে কি বেটার না? একটু আগের থেকে, নাকি আগের থেকে কি সাউন্ড বাড়ছে? প্রথমে যেরকম সাউন্ড ছিল তার থেকে কি একটু সাউন্ড বেড়েছে? আমাকে শুধু একটু এইটুকু বলো। আরেকবার দাঁড়াও, সেটিংসে যে আরেকবার আমি একটু দেখি।
মানে প্রথমে যেরকম সাউন্ড ছিল তার থেকে কি আরেকটু সাউন্ড বেড়েছে কিনা আমাকে এটা একটু শুধু বলো। হ্যাঁ, ওকে, দাঁড়াও আমি একটু দেখি, এটা একটু শুধু বলো। হ্যাঁ, ওকে, দাঁড়াও আমি একটু দেখি। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা শুরু করি। তো উদ্ভিদ শারীরতত্ত্বের আজকে আমরা পড়ব হলো শ্বসন। ঠিক আছে, শ্বসন চ্যাপ্টারটা, শ্বাস প্রশ্বাসের যে ব্যাপারটা আর কি, শ্বাস প্রশ্বাস শ্বসন, ওই শ্বসনটা আর কি। ঠিক আছে, তো চলো তাহলে প্রথমেই আসো, উদ্ভিদ শারীরতত্ত্বের মধ্যে প্রথমে পড়তেছি আমরা শ্বসন। আচ্ছা, শ্বসন, শ্বসনকে বলতো, শ্বসনকে ইংলিশে কি বলা হয়? রেসপিরেশন। তাহলে ইংলিশ রেসপিরেশন শব্দটা আসছে একটা ল্যাটিন শব্দ রেসপিরে থেকে। রেসপিরে শব্দের মানে হচ্ছে শ্বাস নেওয়া। তাহলে শ্বসন শব্দটার ইংলিশ শব্দ হচ্ছে রেসপিরেশন। এই রেসপিরেশন শব্দটা একটা ল্যাটিন শব্দ রেসপিরে থেকে আসছে, এর মানে হলো শ্বাস নেওয়া। তার মানে শ্বসন শব্দের মানে হচ্ছে শ্বাস নেওয়া, এটা আমরা সবাই জানি। আচ্ছা, শ্বসন প্রক্রিয়াতে অ্যাকচুয়ালি কি হয়? শ্বসন প্রক্রিয়াতে আমাদের কোষ মধ্যস্থ যে জটিল খাদ্যবস্তু আছে, সেই জটিল খাদ্যবস্তু হচ্ছে জারিত হয়ে সরল উপাদানে পরিণত হয়, এবং সেই জটিল খাদ্যবস্তু জারণের মাধ্যমে হচ্ছে খাদ্যবস্তুর মধ্যকার যে স্থিতিশক্তি, সেটা কর্মক্ষম গতিশক্তিতে হচ্ছে তোমার রূপান্তরিত হয়ে শক্তি উৎপন্ন করে, তাকেই হচ্ছে তোমার শ্বসন বলে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদেরকে পড়তে হবে শ্বসন কাকে বলে। তাহলে শ্বসনের আমরা একটু এখন সংজ্ঞাটা একটু দেখি, বইয়ের সংজ্ঞাটা একটু দেখি, কারণ কি অনেক সময় আসতে পারে, তোমাদের রিটেন পরীক্ষা আছে তো আসতেই পারে শ্বসন কি, শ্বসন জিনিসটা কি, শ্বসনের বিক্রিয়া লেখো, আসতে পারে কিন্তু ভার্সিটি রিটেনে। আচ্ছা, তাহলে আমরা একটু সংজ্ঞাটা হচ্ছে একটু দেখি। আমরা বায়োলজির যে কোনো সংজ্ঞা বা যে কোনো কিছু পড়ার সময় কিন্তু আমরা বুঝে বুঝে পড়বো, আমরা কিন্তু মুখস্থ করব না। দেখো, তো আমরা এতদিন কি করছি, ভুলভাবে হচ্ছে বায়োলজি পড়ছি, মুখস্থ করছি। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষ মধ্যস্থ জটিল খাদ্যবস্তু জারিত হয়ে সরল উপাদানে পরিণত হয় এবং খাদ্যবস্তুর সঞ্চিত স্থিতিশক্তি কর্মক্ষম রাসায়নিক গতিশক্তি হিসেবে মুক্ত হয়, তাকে শ্বসন বলে। মানে আমরা মুখস্থ করছি না, আমরা বায়োলজির যে কোনো কিছু মনে রাখবো হচ্ছে কিওয়ার্ড দিয়ে, কিওয়ার্ড। ঠিক আছে, আমরা যে কোনো কিছু পড়ার সময় 3 থেকে 4টা এরকম ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো মনে রাখবো, এবং সেই কিওয়ার্ডগুলো মনে রাখলে সেটা নিজের ভাষায় হচ্ছে সাজায় লিখবো। তাহলে এখানে শ্বসনের সংজ্ঞায় তোমার কিওয়ার্ড হচ্ছে 4টা, আমি বলে দিই কি কি কিওয়ার্ড। কোষ মধ্যস্থ জটিল খাদ্যবস্তু, এটা একটা কিওয়ার্ড। জারিত হয়ে সরল উপাদানে পরিণত হয়, এটা একটা কিওয়ার্ড। খাদ্যবস্তুর সঞ্চিত স্থিতিশক্তি, এটা একটা কিওয়ার্ড। কর্মক্ষম গতিশক্তিতে রূপান্তরিত হয়, এটা হচ্ছে আরেকটা কিওয়ার্ড। এই 4টা কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা শ্বসনের সংজ্ঞা মনে রাখবো। তাহলে শ্বসন হচ্ছে যেই জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষ মধ্যস্থ জটিল খাদ্যবস্তু জারিত হয়ে সরল উপাদানে পরিণত হয় এবং খাদ্যবস্তুর সঞ্চিত স্থিতিশক্তি কর্মক্ষম রাসায়নিক গতিশক্তি হিসেবে রূপান্তরিত হয়, তাকেই হচ্ছে শ্বসন বলে। তার মানে কোষ মধ্যস্থ খাদ্যবস্তুর সঞ্চিত স্থিতিশক্তি কর্মক্ষম রাসায়নিক গতিশক্তিতে রূপান্তরিত হয়, খাদ্যবস্তুটা সরল উপাদানে পরিণত হয়, সেই জৈব রাসায়নিক প্রক্রিয়াকে হচ্ছে শ্বসন বলে। ঠিক আছে, তাহলে শ্বসন আমরা বুঝতে পারছি। আচ্ছা, শ্বসন প্রক্রিয়াতে আলটিমেটলি কি হয়? শ্বসন প্রক্রিয়াতে আলটিমেটলি হচ্ছে শক্তি উৎপন্ন হয়। কখনো কি তুমি ভাবছো যে শক্তিগুলা কিভাবে উৎপন্ন হয়? খুব সিম্পল, দেখো, ধরো আমাদের এই যে কোষ, ঠিক আছে, আমাদের এই যে মনে করো যে কোনো কোষ, বলো তো সেই যে কোনো কোষের ভিতরে কি থাকে? যে কোনো কোষের ভিতরে হচ্ছে তোমার কোষ মধ্যস্থ জটিল খাদ্যবস্তু থাকে। ধরো কোষ মধ্যস্থ একটা জটিল খাদ্যবস্তু হতে পারে সেটা কার্বোহাইড্রেট, সংক্ষেপে লিখতেছি কার্বোহাইড্রেট, হইতে পারে হচ্ছে সেটা প্রোটিন, হইতে পারে হচ্ছে সেটা লিপিড। তাহলে কি বুঝতেছো? তাহলে কোষ মধ্যস্থ জটিল খাদ্যবস্তু বলতে আসলে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এগুলাকে বোঝানো হচ্ছে। এগুলা কোষের মধ্যে হচ্ছে সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে। এখন এই খাদ্যবস্তুর মধ্যে আবার শক্তি জমা থাকে। এই খাদ্যবস্তুর মধ্যে যেই শক্তি জমা থাকে সেই শক্তিকে তোমার বলা হয় স্থিতিশক্তি। এখন শ্বসন প্রক্রিয়াতে কি হয়? শ্বসন প্রক্রিয়াতে বেশ কিছু জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। পর্যায়ক্রমিকভাবে বেশ কিছু জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হওয়ার মাধ্যমে এই কোষ মধ্যস্থ খাদ্যবস্তুর যে স্থিতিশক্তি, সেটা আস্তে আস্তে হচ্ছে তোমার কর্মক্ষম গতিশক্তিতে রূপান্তরিত হয়। বুঝতে পারছো? তাহলে ব্যাপারটা হচ্ছে কোষ মধ্যস্থ সঞ্চিত খাদ্যবস্তুর মধ্যে কার্বোহাইড্রেট, লিপিড বা প্রোটিন আছে, এগুলোর মধ্যে স্থিতিশক্তি জমা আছে। এখন শ্বসন প্রক্রিয়াতে আসলে যেটা হয়, কতিপয় হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া হয়। তাহলে পর্যায়ক্রমিকভাবে, ঠিক আছে, তাহলে পর্যায়ক্রমিকভাবে বেশ কিছু হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়।
তাহলে পর্যায়ক্রমিকভাবে বেশ কিছু জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে কোষ মধ্যস্থ এই জটিল খাদ্যবস্তুর মধ্যে যে স্থিতিশক্তি জমা আছে সেই স্থিতিশক্তিগুলা কর্মক্ষম গতিশক্তি হিসেবে এটিপির মধ্যে চলে যায় বা এটিপিতে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াটাকেই তোমার বলা হয় শ্বসন প্রক্রিয়া বা রেসপিরেশন। ঠিক আছে, একদম ক্লিয়ার। আচ্ছা, তাহলে বলো তো এই পুরো প্রক্রিয়াটা, মানে আমি এখানে যেই জিনিসটার বর্ণনা দিলাম, বলো তো সেই পুরো প্রক্রিয়াটা আসলে কিসের মধ্যে সংগঠিত হচ্ছে? কোষের ভিতরে সংগঠিত হচ্ছে। এই জন্য এই ধরনের শ্বসনকে তোমার ইংলিশে বলা হয় সেলুলার রেসপিরেশন। এই জন্যই যেই জিনিসটা আমি মাত্র বুঝাইলাম, এই ধরনের শ্বসনকে তোমার বলা হয় সেলুলার রেসপিরেশন, বা এটাকে বাংলায় বলা হয় কোষীয় শ্বসন। কারণ এই পুরো প্রসেসগুলা একটা কোষের ভিতরে সংগঠিত হচ্ছে, এই জন্য এটাকে হচ্ছে সেলুলার রেসপিরেশন, বা এটাকে কি বলা হয়? কোষীয় শ্বসন বলা হয়। ঠিক আছে, তাহলে এইগুলোও বুঝলা, বুঝে ফেলছো? আচ্ছা, ঠিক আছে। এখন আসো, এখান থেকে আমরা সংজ্ঞা পড়ে ফেলছি, শ্বসনের বেশ কিছু জিনিস হচ্ছে আমরা পড়ে ফেলছি। এখন শ্বসন থেকে আমরা শ্বসনের একটা বিক্রিয়া পড়ব, শ্বসনের একটা বিক্রিয়া পড়ব, সেই বিক্রিয়া থেকে হচ্ছে আমরা এখন বেশ কিছু জিনিস হচ্ছে একটু দেখব। ঠিক আছে, বিক্রিয়া থেকেও আমরা এখন বেশ কিছু জিনিস হচ্ছে শিখব। ওকে, না না, আজকের ক্লাসগুলো করার জন্য আগের ক্লাস হচ্ছে শোনার আসলে দরকার নাই, আগের ক্লাসগুলা পারা যাবে। ঠিক আছে, দাঁড়াও একটু, দাঁড়াও এই সাউন্ডের, দাঁড়াও একটু, সাউন্ডের প্রবলেমটার আমি একটা গতি করতেছি। হ্যাঁ, দাঁড়াও, এখন কি তোমরা হচ্ছে ঠিক মতো কি শুনতে পারছো কিনা আমাকে একটু বলো। হ্যাঁ, এখন তো শোনার কথা ঠিক মতো, দেখো একটু বাড়ছে কিনা আগের থেকে অনেকটুকু সাউন্ড, আমাকে একটু বইলো। আচ্ছা, তাহলে কি বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো, তাহলে সংজ্ঞা হচ্ছে ওই যে পড়াইছি, শ্বসন হলো শক্তি নির্গমনকারী কতিপয় জারণ বিজারণ বিক্রিয়ার সমষ্টি। আচ্ছা, এখন শ্বসনের মধ্যে আমাদেরকে একটা জিনিস পড়তে হবে, শ্বসনের আমরা এখন একটু বিক্রিয়া পড়ি, আমরা সেলুলার রেসপিরেশন বা সেলুলার শ্বসনের হচ্ছে একটু বিক্রিয়াটা আমরা একটু দেখি। সেই বিক্রিয়াটা হচ্ছে সালোক সংশ্লেষণের উল্টা বিক্রিয়া। তোমাদেরকে সালোক সংশ্লেষণ পড়াইছিলাম, সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় যেটা উৎপাদ ছিল সেটা এখন হয়ে যাবে বিক্রিয়ক, আর সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় যেটা বিক্রিয়ক ছিল সেটা এখন হয়ে যাবে উৎপাদ বা প্রোডাক্ট হয়ে যাবে, মানে উল্টা। সালোক সংশ্লেষণের বিক্রিয়াটাকে উল্টায় দিলেই শ্বসনের বিক্রিয়া পাবা। তাহলে শ্বসনের বিক্রিয়া হচ্ছে, আমি ধরে নিচ্ছি এখানে গ্লুকোজকে শ্বসনিক বস্তু ধরে নিচ্ছি, তাহলে গ্লুকোজকে শ্বসনিক বস্তু ধরলে এই যে এটা কোষ মধ্যস্থ গ্লুকোজ, এটা হচ্ছে জটিল খাদ্যবস্তু, তাহলে এর সাথে হচ্ছে অক্সিজেন যুক্ত হবে, 6 অণু হচ্ছে অক্সিজেন যুক্ত হবে, পানি যুক্ত হবে, আর সাথে হচ্ছে তোমার 36টা এডিপি, সেই এডিপির সাথে হচ্ছে তোমার 36টা অজৈব ফসফেট যুক্ত হবে। এখানে বেশ কিছু এনজাইম এবং কোএনজাইম হচ্ছে হেল্প করবে, বুঝছো? তাহলে এখানে হচ্ছে বেশ কিছু এনজাইম এবং কি, তাহলে বেশ কিছু এনজাইম এবং কোএনজাইম হেল্প করে তোমার আলটিমেটলি হচ্ছে এখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, এবং সাথে হচ্ছে 36টা এটিপি তৈরি করবে। মেইন কথা হচ্ছে এটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা শ্বসনের বিক্রিয়া। হ্যাঁ, তাহলে শ্বসনের বিক্রিয়াতে আমরা প্রথম কথায় পড়ি, শ্বসনের বিক্রিয়াতে কোষ মধ্যস্থ খাদ্যবস্তু আসলে কি হয় বলো তো? এখানে গ্লুকোজটা হচ্ছে একটা কোষ মধ্যস্থ খাদ্যবস্তু। কোষ মধ্যস্থ খাদ্যবস্তু অলওয়েজ কি হবে? জারিত হয়। কোষ মধ্যস্থ খাদ্যবস্তু কি হয়? অক্সিডাইজড হয়, অক্সিডাইজড বা জারিত হয়। জারিত হয়ে সে আলটিমেটলি কি করে? কোষ মধ্যস্থ খাদ্যবস্তু হলো তোমার অক্সিডাইজড বা জারিত হয়ে সে কি করে? শক্তি উৎপন্ন করে। আচ্ছা, কেন এটাকে অক্সিডাইজড বা জারিত হওয়া বলতেছি? এর কারণটা হচ্ছে আমরা কেমিস্ট্রিতে একটা জিনিস পড়ছি, কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত হওয়াটাকেই বলা হয় অক্সিডেশন বা জারণ। তাহলে অক্সিডেশন বা জারণ মানে হচ্ছে অক্সিজেন অ্যাডিশন হওয়া। তাহলে অক্সিজেন অ্যাডিশন বা অক্সিজেন যুক্ত হওয়াকে বলা হয় অক্সিডেশন বা জারণ প্রক্রিয়া। আচ্ছা, আবার তাহলে এই প্রক্রিয়াতে দেখো, এই কোষ মধ্যস্থ খাদ্যবস্তুর সাথে কি হচ্ছে? অক্সিজেন যুক্ত হচ্ছে না? অক্সিজেন যুক্ত হচ্ছে, কারণ শ্বসন প্রক্রিয়াতে আমরা সবাই জানি কি লাগে? অক্সিজেন লাগে। তাহলে এই যে কোষ মধ্যস্থ খাদ্যবস্তু, তার সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে, তাহলে অক্সিজেন যুক্ত হচ্ছে মানে অক্সিডেশন হচ্ছে, মানে জারণ হচ্ছে। তার মানে কোষ মধ্যস্থ খাদ্যবস্তু জারিত হয়ে আলটিমেটলি শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, এখন আসো, এখান থেকে 3টা টার্ম শিখবো আমরা। শ্বসনিক বস্তু কি, শ্বসন অঙ্গ কি, আর হচ্ছে তোমার স্থিতিশক্তি ও গতিশক্তি কি। অলরেডি না স্থিতিশক্তি গতিশক্তি বলে দিছি। এই যে জটিল খাদ্যবস্তুর মধ্যে, কোষ মধ্যস্থ খাদ্যবস্তুর মধ্যে যেই শক্তি জমা থাকে সেই শক্তিকে তোমার বলা হয় স্থিতিশক্তি। এই যে খাদ্যবস্তুর মধ্যে কিন্তু
যেই কিছু শক্তি জমা আছে এই শক্তিগুলোকে বলা হয় স্থিতিশক্তি। তাহলে কোষ মধ্যস্থ খাদ্যবস্তুর সঞ্চিত শক্তিকেই কি বলা হয়? স্থিতিশক্তি বলা হয়। এখন শ্বসন প্রক্রিয়াতে এই স্থিতিশক্তিগুলা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে কিসের মধ্যে জমা থাকে বলো তো? শ্বসন প্রক্রিয়াতে কিন্তু এই খাদ্যবস্তুর স্থিতিশক্তিটাই আলটিমেটলি কি হয়? গতিশক্তিতে রূপান্তরিত হয়ে এটিপির মধ্যে জমা থাকে। তাহলে স্থিতিশক্তি খাদ্যবস্তুর মধ্যে পাওয়া যায়, গতিশক্তি এটিপির মধ্যে পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এবং এই রূপান্তরটাই হচ্ছে করে কে? শ্বসন। শ্বসন প্রক্রিয়াতে স্থিতিশক্তিটাই আলটিমেটলি গতিশক্তি হিসেবে এটিপির মধ্যে জমা হয়। শেষ, এইটুকুও বুঝলাম আমরা। এবং শ্বসন প্রক্রিয়াতে খাদ্যবস্তু হচ্ছে জারিত হয়, সেটাও বুঝছি। মানে জারিত মানে অক্সিডাইজড হওয়া, অক্সিডেশন হওয়া মানে অক্সিজেন যুক্ত হয়। এই যে শ্বসন প্রক্রিয়াতে অক্সিজেন লাগে, সে অক্সিজেনটা যুক্ত হচ্ছে মানে অক্সিডেশন হয়ে জারণ হচ্ছে, ঠিক আছে? একদম ইজি, মানে ইজি কনসেপ্ট আর কি। আচ্ছা, এখন আসো, এখানে আরো কিছু ব্যাপার আছে। সেই ব্যাপারটা হচ্ছে শ্বসনিক বস্তু কাকে বলে? শ্বসনিক বস্তু হচ্ছে যেই বস্তুটা বা যেই জটিল যৌগটা জারিত হয়ে আলটিমেটলি হচ্ছে তোমার শক্তি উৎপন্ন করতেছে। তাহলে যেই জটিল যৌগটা জারিত হয়ে শক্তি উৎপন্ন করতেছে সেই জটিল যৌগটাকে বলা হয় শ্বসনিক বস্তু। তাহলে এই এক্সাম্পলে গ্লুকোজ জারিত হয়ে শক্তি উৎপন্ন করতেছে, এই জন্য এই এক্সাম্পল অনুযায়ী গ্লুকোজ হচ্ছে শ্বসনিক বস্তু, ঠিক আছে? তাহলে গ্লুকোজ হচ্ছে এই এক্সাম্পল অনুযায়ী শ্বসনিক বস্তু। ওকে, তাহলে এইটুকু জিনিস আমরা বুঝলাম। আচ্ছা, এবার আসো শ্বসন অঙ্গ। বলো, এই যে সেলুলার রেসপিরেশন বা কোষীয় শ্বসন, এটা কোষের কোন জায়গাতে সংঘটিত হচ্ছে? কিছু অংশ সাইটোপ্লাজমে সংগঠিত হচ্ছে আর কিছু অংশ মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হচ্ছে। তাহলে সাইটোপ্লাজমে সংগঠিত হচ্ছে আর কিছু মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হচ্ছে। এই জন্য এটাকে তোমার মানে শ্বসনের অঙ্গ বললে অ্যান্সার হবে সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? তাহলে সেলুলার রেসপিরেশন বা কোষীয় শ্বসন এটা হলো কোষের সাইটোপ্লাজমে কিছু অংশ হয়, বাকি অংশ মাইটোকন্ড্রিয়াতে হয়। এই জন্য সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া এই দুইটাই হচ্ছে, ঠিক আছে? সাইটোপ্লাজম আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এই দুইটাই হচ্ছে তোমার শ্বসন অঙ্গ হিসেবে কাজ করে, ঠিক আছে? একদম ইজি। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আমরা পড়ে ফেলছি। এখন আসো, উদ্ভিদের শ্বসন কখন হয়? তাহলে উদ্ভিদের প্রতিটি জীবন্ত কোষে দিনরাত্রি 24 ঘন্টায় শ্বসন কার্য চলতে থাকে। বুঝতেই পারতেছো, শ্বসন কার্য যদি না চলে আমরা মারা যেতাম, শ্বাস প্রশ্বাস না চললে আমরা মারা যেতাম। এই জন্য উদ্ভিদ না, শুধু যে কোনো জীবের প্রতিটি জীবন্ত কোষে দিনরাত্রি 24 ঘন্টায় হচ্ছে তোমার শ্বসন কার্য হচ্ছে তোমার চলতে থাকে। এখন তুমি বলতে পারো যে প্রত্যেকটা কোষেই কেন শ্বসন হয়, সব কোষের কেন শ্বসন দরকার? এর একটা চমৎকার ব্যাখ্যা আছে, দেখো। জিনিসটা হইলো, ধরো এটা একটা কোষ, হ্যাঁ, এই কোষের বেশ কিছু কার্যক্রম পরিচালনা করার জন্য এই কোষের হচ্ছে শক্তি দরকার। বলো, সেই শক্তি কোত্থেকে আসে? এটিপি থেকে আসে। আবার মনে করো এটা আরেকটা কোষ, এটা পাশের কোষ, এই কোষের কার্যক্রম চালানোর জন্যও কিন্তু শক্তি দরকার। তাহলে এখানেও কিন্তু এটিপি দরকার। তার মানে তুমি বুঝতেছো, আমাদের প্রত্যেকটা জীবন্ত কোষেই, প্রত্যেকটা জীবিত কোষেই কিন্তু কোষীয় কার্যক্রম চালানোর জন্য হচ্ছে শক্তি দরকার। এই শক্তিগুলা কোত্থেকে আসে? এই শক্তিগুলো হচ্ছে এটিপি থেকে আসে। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এটিপি কখনো ট্রান্সফার হইতে পারে না। অর্থাৎ একটা কোষের এটিপি কখনো অন্য কোষের কাছে যেতে পারে না, এই ট্রান্সফারটা পসিবল না। অর্থাৎ এটিপি শুধুমাত্র একটা কোষের ভিতরেই থাকে। একটা কোষের এটিপি কখনোই অন্য আরেকটা কোষে যেতে পারে না। অর্থাৎ তার মানে প্রত্যেকটা কোষের এটিপি দরকার, কিন্তু আবার সেই এটিপি গুলাকে তুমি চাইলেও এক কোষ থেকে আরেক কোষে দিতে পারতেছো না। তার মানে প্রত্যেকটা কোষেই আলাদা করে তোমাকে এটিপি তৈরি করতে হবে। মানে ব্যাপারটা এরকম, সবারই টাকা দরকার, তোমারও টাকা দরকার, তোমার বন্ধুরও টাকা দরকার, কিন্তু তুমি চাইলেও তোমার বন্ধুকে অতিরিক্ত টাকা ধার দিতে পারতেছো না, বা তোমার বন্ধু অতিরিক্ত টাকা তোমাকে দিতে পারতেছে না। তাহলে সেই ক্ষেত্রে তোমাকেও আলাদা করে ইনকাম করা লাগবে, তোমার বন্ধুরও আলাদা করে ইনকাম করা লাগবে। ব্যাপারটা এরকম, প্রত্যেকটা কোষেরই কার্যক্রম পরিচালনা করার জন্য হচ্ছে শক্তি দরকার, সেই শক্তি আসে এটিপি থেকে। কিন্তু সমস্যাটা হচ্ছে এটিপি গুলো এক কোষ থেকে আরেক কোষে কখনোই ট্রান্সফার করা যায় না। এই জন্য প্রত্যেকটা কোষে আলাদা করে এটিপি দরকার হয়। এই জন্য প্রত্যেকটা জীবন্ত কোষেই শ্বসন কার্য সম্পন্ন হয়, ঠিক আছে? এবং দিবারাত্রি 24 ঘন্টায় শ্বসন কার্য চলতে থাকে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারতেছি। এখন আসো, এই যে কোষের, হ্যাঁ, তাহলে এখান থেকে তো আমরা অনেক কিছুই হচ্ছে বুঝলাম। তাহলে শ্বসনিক বস্তু হচ্ছে আমরা বুঝলাম, শ্বসনিক বস্তুর সংজ্ঞা। তাহলে নর্মালি আমরা গ্লুকোজকে হচ্ছে শ্বসনিক বস্তু ধরি, কিন্তু আসলে কি গ্লুকোজই শ্বসনিক বস্তু? না। এখানে কাহিনীটা হচ্ছে, দেখো,
সবসময় যে তোমার গ্লুকোজকেই যে জারিত হয়ে শক্তি উৎপন্ন করে শ্বসন প্রক্রিয়া, এই কথাটা হচ্ছে ভুল। গ্লুকোজ বাদেও অন্য কিছুও তোমার জারিত হতে পারে, অর্থাৎ যে কোনো কার্বোহাইড্রেট, তার মানে আসলে কার্বোহাইড্রেট, তারপরে প্রোটিনও কিন্তু শক্তি উৎপন্ন করতে পারে জারিত হয়ে। তাহলে প্রোটিন, তারপরে চর্বি, তারপরে হচ্ছে জৈবিক অ্যাসিড সমূহ, এগুলা সবই শ্বসনিক বস্তু হিসেবে কাজ করে। কিন্তু এইচএসসি লেভেলে আমরা গ্লুকোজকে শ্বসনিক বস্তু ধরে আমরা শিখবো, কারণ গ্লুকোজকে না ধরে তুমি যদি এখন অন্য কোনো কিছুকে ধরো এটা আমাদের জন্য আরো জটিল হবে। এই জন্য এইচএসসি লেভেলে আমরা গ্লুকোজকে শ্বসনিক বস্তু ধরতেছি। তাহলে আর শ্বসনিক বস্তু তাহলে কাকে বলে? একটু আগে পড়াইছি যে যেই জটিল যৌগ জারিত হয়ে শ্বসন প্রক্রিয়াতে শক্তি উৎপন্ন হয় সেই বস্তুটাকে বলা হয় শ্বসনিক বস্তু। তো গ্লুকোজ হচ্ছে একটা শ্বসনিক বস্তু। এরকম আরও কিছু কার্বোহাইড্রেট আছে, এরা শ্বসনিক বস্তু হিসেবে কাজ করতে পারে। প্রোটিন শ্বসনিক বস্তু হিসেবে কাজ করতে পারে, লিপিড শ্বসনিক বস্তু হিসেবে কাজ করতে পারে, মানে খাদ্য বস্তুগুলা শ্বসনিক বস্তু হিসেবে কাজ করে। তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড সাথে জৈব অ্যাসিডগুলা শ্বসনিক বস্তু হিসেবে কাজ করতে পারা যাবে। এখন আসা হচ্ছে প্রকারভেদ। তাহলে শ্বসন প্রক্রিয়াকে হচ্ছে এখন আমরা দুই ভাগে হচ্ছে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো সবাত শ্বসন আর একটা হচ্ছে অবাত শ্বসন, ঠিক আছে? তাহলে একটা সবাত শ্বসন আর একটা হচ্ছে অবাত শ্বসন, তাহলে দুই ভাগে ভাগ করতে পারি। চলো আমরা চলে যাই। প্রথমে আসো সবাত শ্বসন। সবাত শ্বসন, আচ্ছা সবাত শ্বসন শব্দটা হচ্ছে, আমি দুইটাই আগে একবার করে পড়াবো। আচ্ছা, স মানে, এটা বাংলা ভাষা, স মানে সহ, বাত মানে বাতাস, স মানে সহ, বাত মানে হচ্ছে বাতাস। তার মানে এখানে আসলে বাতাস সহ শ্বসনকে বোঝাচ্ছে, অর্থাৎ যেই শ্বসন প্রক্রিয়ায় বাতাসের অক্সিজেন দরকার হয় এবং বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজ সম্পূর্ণরূপে অক্সিডাইজড হয়ে বা সম্পূর্ণরূপে জারিত হয়ে বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন করে, তাকে সবাত শ্বসন বলে। বাংলা ভাষায় স মানে সহ, বাত মানে বাতাস, তার মানে বাতাস সহ শ্বসন। এখানে বাতাস বলতে আসলে বাতাসের অক্সিজেনকে বোঝানো হচ্ছে। তাহলে যেই শ্বসন প্রক্রিয়ায় বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে হয়, তাহলে যেই শ্বসন প্রক্রিয়াটা বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে সংঘটিত হয় এবং অক্সিজেন গ্লুকোজকে সম্পূর্ণরূপে জারিত করে বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন করে, তাকেই বাতাস সহ শ্বসন বা সবাত শ্বসন বলে। এটাকে ইংলিশে বলা হয় অ্যারোবিক রেসপিরেশন। ইংলিশে বলা হয় অ্যারোবিক রেসপিরেশন। অ্যারোবিক শব্দটা আসছে, অ্যারো মানে এয়ার, এয়ার মানে বাতাস, আর এখানে বাতাস বলতে আসলে বাতাসের অক্সিজেনকে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে বুঝতে পারতেছো? তাহলে এখানে আই হোপ ক্লিয়ার। তাহলে বলো অ্যারোবিক শ্বসন বা সবাত শ্বসনে তাহলে কি কি বস্তু দরকার? অবশ্যই মুক্ত অক্সিজেন দরকার, মুক্ত অক্সিজেন হচ্ছে দরকার। আর তুমি কাকে জারিত করবা? শ্বসনিক বস্তুকে জারিত করবা, তাহলে শ্বসনিক বস্তু দরকার, দ্যাট মিনস এখানে গ্লুকোজ দরকার, আর সাথে হচ্ছে তোমার পানি দরকার। ওই যে আমরা একটু আগে বিক্রিয়া লিখছিলাম। বিক্রিয়াটা কি ছিল আবার একটু একবার দেখাই। দেখো এই যে এটা বিক্রিয়া ছিল, তাই না? দেখো এটা ছিল হচ্ছে আমাদের বিক্রিয়া। এখানে ছিল তোমার এনজাইম, বিভিন্ন এনজাইম, সাথে হচ্ছে কোএনজাইম, আমি সংক্ষেপে লিখলাম। আচ্ছা, তাহলে ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। এই যে এটাই হচ্ছে আসলে সবাত শ্বসন লিখছি। তাহলে সবাত শ্বসনে কি কি দরকার দেখো, তাহলে মুক্ত অক্সিজেন দরকার, তারপরে যেই যৌগটাকে তুমি জারিত করবা অর্থাৎ শ্বসনিক বস্তু দরকার, তাহলে এখানে শ্বসনিক বস্তু হিসেবে গ্লুকোজ দরকার, আর সাথে হচ্ছে পানি দরকার। তাহলে বিক্রিয়া করে তারা কি উৎপন্ন করে? 6 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, পানি উৎপন্ন করে, আর সাথে হচ্ছে হাসান স্যারের বই অনুযায়ী 36টা এটিপি উৎপন্ন করে। তোমরা নতুন হাসান স্যারের বই দেখো, সেখানে কিন্তু এখন 38টা এটিপি না, এটিপির হিসাব কিন্তু এখন 36টা এটিপি উৎপন্ন হয়। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এখন এখান থেকে একটা কথা মাথায় রাখবে, এটা একটা কিওয়ার্ড, এটা মেডিকেল বা ভার্সিটিতে আসতে পারে। সবাত শ্বসনে গ্লুকোজের কি ধরনের জারণ হয়, এই একটা লাইন মনে রাখবে, এটা বেসিক। সবাত শ্বসনে হচ্ছে গ্লুকোজের সম্পূর্ণ জারণ হয়। জারণকে ইংলিশে কি বলে বলো? অক্সিডেশন। তাহলে এখানে গ্লুকোজের সম্পূর্ণ অক্সিডেশন বা জারণ হয়। তাহলে সবাত শ্বসনে আসলে গ্লুকোজের সম্পূর্ণ অক্সিডেশন বা জারণ হয়। আচ্ছা, কেন হয় বলো? কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত হওয়াকে বলা হয় অক্সিজেন অ্যাডিশন। এই অক্সিজেন অ্যাডিশন থেকেই শব্দটা আসছে অক্সিডেশন বা জারণ। তার মানে অক্সিডেশন মানে অক্সিজেন যুক্ত হওয়া। তাহলে তুমি আমারে বলো সবাত শ্বসনে অক্সিজেন লাগে,
তাহলে যেহেতু সবাত শ্বসনে অক্সিজেন লাগে, তাহলে অক্সিজেনটা পুরোপুরি কি করে, গ্লুকোজের সাথে যুক্ত হয়, তার মানে সে পুরোপুরি গ্লুকোজকে অক্সিডাইজড করে বা গ্লুকোজকে জারিত করে। তার মানে সবাত শ্বসনে হচ্ছে তোমার গ্লুকোজের সম্পূর্ণ জারণ হয়। ঠিক আছে, পারা উচিত, ইজিলি পারবা। ঠিক আছে, এবার আমরা তাহলে বলো, তাহলে বলো তো অবাত শ্বসনে তাহলে কি হবে। চলো একসাথে আমরা দুইটার একটু হালকা পার্থক্য পড়ে ফেলি, এগুলা ভার্সিটিতে আসবে। তাহলে এখন আমারে বলো অবাত শ্বসন, এটা এখন তুমি নিজেই পারবা। অবাত শ্বসন বা এটাকে ইংলিশে বলা হয় অ্যানারোবিক রেসপিরেশন। অ্যানারোবিক রেসপিরেশন বলো, অবাত শ্বসন বা অ্যানারোবিক রেসপিরেশন। দেখো বাংলা ভাষায় অ মানে না, অ মানে কি না, বাত মানে বাতাস, তার মানে এখানে বাতাস লাগে না। এখানে বাতাস বলতে আসলে কাকে বোঝাচ্ছে জানো, বাতাস বলতে আসলে বাতাসের অক্সিজেনকে বোঝাচ্ছে। তাহলে যেই শ্বসন প্রক্রিয়ায় বাতাসের অক্সিজেনের দরকার হয় না বা বাতাসের অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজের অসম্পূর্ণ জারণের মাধ্যমে অল্প পরিমাণে শক্তি উৎপন্ন হয়, সেই শ্বসন প্রক্রিয়াকে হচ্ছে অবাত শ্বসন বা বাতাস লাগে না এরকম একটা শ্বসন বলে। ঠিক আছে, ইংলিশে এ শব্দের মানে হচ্ছে না, এরো মানে বাতাস, তার মানে এখানে বাতাস লাগে না, বুঝতেই পারতেছে একই জিনিস আসলে। তার মানে যেই শ্বসন প্রক্রিয়ায় বাতাসের অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজের অসম্পূর্ণ জারণের মাধ্যমে অল্প পরিমাণে শক্তি উৎপন্ন হয় তাকে অবাত শ্বসন বা বাতাস ছাড়া শ্বসন বলে, মানে বাতাসের অক্সিজেন ছাড়া শ্বসন বলে। তার মানে অবাত শ্বসনে বলো গ্লুকোজের কি ধরনের জারণ হয়, অসম্পূর্ণ অক্সিডেশন হয়। অক্সিডেশনের বাংলা হচ্ছে জারণ। তাহলে এখানে গ্লুকোজের কি হয়, অসম্পূর্ণ অক্সিডেশন হয়। আচ্ছা বলতে পারবা কেন এখানে গ্লুকোজের অসম্পূর্ণ অক্সিডেশন হয়? কারণ এখানে কোনো অক্সিজেনই লাগে না। কোনো কিছুকে অক্সিডেশন করতে গেলে বলো কাকে দরকার, অক্সিজেন দরকার। কারণ অক্সিজেন অ্যাডিশন এটাকেই আমরা অক্সিডেশন বলি, অক্সিজেন অ্যাডিশন এটাকেই অক্সিডেশন বলি। তাহলে এখানে কোনো অক্সিজেনই নাই। তাহলে অক্সিজেন না থাকলে, অক্সিজেন নিজেই নাই, তাহলে অক্সিজেন নিজে না থাকলে এখানে ঠিক মতো অক্সিডেশন হবে, হবে না। তাহলে ঠিক মতো অক্সিডেশন না হলে বুঝতেই পারতেছো এটা অসম্পূর্ণ অক্সিডেশন হবে। তাহলে অবাত শ্বসনে গ্লুকোজের অসম্পূর্ণ অক্সিডেশন হয়, আর যেহেতু অসম্পূর্ণ অক্সিডেশন হয় তাহলে এখানে শক্তি উৎপন্ন হবে, বাট সেটা কি তুমি সম্পূর্ণ শক্তি পাবা? মনে করো তুমি একটা কাজ করছো, এই কাজটা অসম্পূর্ণ রাখছো, রাইখা আমারে বলতেছো ভাইয়া টাকা দেন। আমি তোমার সাথে চুক্তি করছি যে কাজটা পুরোপুরি সম্পন্ন করলে তোমার আমি ধরো 5,000 টাকা দিব। এখন তুমি মনে করো কাজটা অর্ধেকও করো নাই, এখন কি তোমার আমি 5,000 টাকা দিব? দিব না। তোমার এখন আমি অল্প টাকা দিব। তাহলে এখানেও সেম, সে পুরোপুরি অক্সিডেশন করে নাই, অবাত শ্বসনে অসম্পূর্ণ অক্সিডেশন হয়। তাহলে অসম্পূর্ণ অক্সিডেশন হওয়ার কারণে এখানে শক্তিটাও পুরোপুরি হয় না। তাহলে এখানে কি শক্তি হবে? অল্প শক্তি হবে। তার মানে যেই শ্বসন প্রক্রিয়ায় বাতাসের অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ হয় এবং অসম্পূর্ণ জারণ হওয়ার কারণে অল্প শক্তি উৎপন্ন হয়, সেটাকে অবাত বা বাতাস ছাড়া শ্বসন বলে। ঠিক আছে, পারা উচিত, একদম ক্লিয়ার, দুইটার মধ্যে বেসিক বুঝে ফেলছো। এবার আসো তাহলে সবাত শ্বসনের আমরা ধাপে চলে যাই। ঠিক আছে, তাহলে সবাত শ্বসন বা অ্যারোবিক রেসপিরেশনের এখন আমরা ধাপে চলে যাই। আচ্ছা, তাহলে এখন অ্যারোবিক রেসপিরেশন, তাহলে অ্যারোবিক রেসপিরেশন বা সবাত শ্বসন, তাহলে সবাত শ্বসনের এখন বেশ কিছু ধাপ আছে। তাহলে সবাত শ্বসনের আমরা সংজ্ঞা পড়ায় ফেলছি, বিক্রিয়া লেখায় ফেলছি, সব কিছুই যে সংজ্ঞা এখানেই সুন্দর করে পড়ায় ফেলছি, বিক্রিয়া লেখায় ফেলছি। ঠিক আছে, এখন আসো এটার ধাপ। তাহলে সবাত শ্বসনের ধাপ বা পর্যায় 4টা ধাপ আছে। কয়টা ধাপ আছে? 4টা ধাপ আছে। এর মধ্যে প্রথম ধাপের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। প্রথম ধাপের নাম কি? গ্লাইকোলাইসিস। তাহলে সবাত শ্বসনের প্রথম ধাপের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস। ঠিক আছে, তাহলে প্রথম ধাপের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, গ্লাইকোলাইসিস। আচ্ছা, এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া মনে রাখবা, এটা হচ্ছে সবাত ও অবাত উভয় প্রকার শ্বসনেরই তোমার প্রথম বা অভিন্ন ধাপ। অর্থাৎ এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সবাত শ্বসনেরও প্রথম ধাপ, আবার এটা অবাত শ্বসনেরও প্রথম ধাপ, এটা একটু বলে রাখি। তাহলে গ্লাইকোলাইসিস হচ্ছে অবাত ও সবাত উভয় প্রকার শ্বসনেরই প্রথম ধাপ। গ্লাইকোলাইসিস জিনিসটা কি? আচ্ছা, গ্লাইকোলাইসিস হচ্ছে, এটা দুইটা শব্দ ভেঙে আসছে। দেখো, একটা আসছে গ্রিক শব্দ গ্লাইকোস থেকে, একটা আসছে গ্রিক শব্দ গ্লাইকোস থেকে। গ্লাইকোস শব্দের মানে হচ্ছে চিনি, চিনি বলতে এই ক্ষেত্রে গ্লুকোজকে বোঝানো হচ্ছে। তাহলে এটা হচ্ছে গ্রিক শব্দ গ্লাইকোস থেকে আসছে। গ্লাইকোস শব্দের মানে হচ্ছে চিনি, আর লাইসিস শব্দের মানে হচ্ছে কোনো কিছুকে ভেঙে ফেলা। দেখো, তাহলে গ্রিক শব্দ গ্লাইকোস, গ্লাইকোস শব্দের মানে চিনি, আর লাইসিস মানে হচ্ছে কোনো কিছুকে লাইসিস করে ফেলা বা ভেঙে ফেলা। তার মানে যেই প্রক্রিয়ায়
এক অণু গ্লুকোজ লাইসিস হয়ে বা ভেঙে যে 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় সেই প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। বুঝছো? কারণ এখানে গ্লাইকোজ মানে চিনি, চিনি বলতে আসলে এখানে গ্লুকোজকে বোঝানো হচ্ছে। গ্লুকোজও কিন্তু মিষ্টি, চিনির মতোই, ঠিক আছে? তাহলে এখানে চিনি বলতে গ্লুকোজকে বোঝানো হচ্ছে, আর লাইসিস শব্দের মানে হচ্ছে কোনো কিছু ভেঙে যাওয়া বা ভেঙে ফেলা, ঠিক আছে? তাহলে যেই প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ লাইসিস হয়ে বা ভেঙে যে 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় সেই প্রক্রিয়াকে তোমার বলা হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। একদম ইজি। তাহলে এক অণু গ্লুকোজ বা চিনি লাইসিস বা ভেঙে যে 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় এবং সাথে অল্প পরিমাণে শক্তি উৎপন্ন হয়, অ্যাড করতে পারো, সেই প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। একদম ইজি। তাহলে শব্দ ভেঙে পড়লে এখানে কি ওয়ার্ড হচ্ছে এই দুইটাই, যে গ্লাইকোজ মানে চিনি বা গ্লুকোজ, তাহলে গ্লুকোজ কি হবে, লাইসিস হবে বা ভেঙে যাবে, ভেঙে যে 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে, সেটাকেই বলা হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। আচ্ছা, এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এটা কোষের সাইটোপ্লাজমে সংগঠিত হয়। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কোথায় সংগঠিত হয়? কোষের সাইটোপ্লাজমে হচ্ছে সংগঠিত হয়। এখন গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার 3-4টা নাম আছে। দেখো, প্রথম নামটা হচ্ছে এটাকে ইএমপি পাথওয়ে বলা হয়। তাহলে এটাকে কি বলা হয়? গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাকে কি বলা হয়? ইএমপি পাথওয়ে, ঠিক আছে? ইএমপি পাথওয়ে হচ্ছে তোমার আলটিমেটলি হচ্ছে বলা হয়। ওকে, ইএমপি পাথওয়ে। আচ্ছা, ইএমপি পাথওয়েটা কি? এটা হচ্ছে 3জন বিজ্ঞানীর নাম অনুযায়ী এই গ্লাইকোলাইসিসের যে পাথওয়েটা, এটা আসলে 3জন বিজ্ঞানী মিলে হচ্ছে আবিষ্কার করেছিল তারা, ঠিক আছে? হ্যালো, বলা হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাকে কি বলা হয়? এটা আসলে 3জন বিজ্ঞানী। আচ্ছা, ঠিক আছে, আমি একটু সাউন্ডটা চেক করলাম, ঠিক আছে না? আচ্ছা, তাহলে 3জন বিজ্ঞানী মিলে হচ্ছে এটা আবিষ্কার করেছে। সেই 3জন বিজ্ঞানীর নাম ছিল এমডেন, মেয়রহফ এবং পার্নাস। এমডেন, মেয়রহফ এবং পার্নাস, এই 3জন বিজ্ঞানী মিলে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা হচ্ছে আবিষ্কার করছে। এই জন্য আবিষ্কারকের নাম অনুযায়ী প্রত্যেকের হচ্ছে প্রথম অক্ষরটা নিয়ে ইএমপি, এই জন্য এটাকে ইএমপি পাথওয়েও তোমার বলা হয়। এটা মনে রাখার একটা টেকনিক আছে, একটু দুষ্ট টেকনিক, বাট এই দুষ্ট টেকনিকটা অনেকের কাজে লাগবে। তোমরা অনেক সময় হচ্ছে অনেক মেয়েকে হচ্ছে বলো, এই মেয়ে প্রেম করবা, অনেক মানুষটা তোমরা হচ্ছে ইনবক্সে মেসেজ দাও, দুষ্ট ছেলেগুলো এগুলো মেসেজ দেয়, এই মেয়ে প্রেম করবা। আমি মনে রাখার টেকনিক ভাই, এটা অনেকের কাছে প্যাচ লেগে যায়। এইতে হচ্ছে এমডেন, মেয়েতে হচ্ছে মেয়রহফ, প্রেমতে হচ্ছে পার্নাস। তাহলে এমডেন, মেয়রহফ, পার্নাস, এই 3জন হচ্ছে বিজ্ঞানীর নাম। আর প্রত্যেকের প্রথম অক্ষর নাও ইএমপি, ইএমপি পাথওয়ে বলা হয়, ঠিক আছে? মনে রাখার টেকনিক, অন্য কিছু আবার ভাবিস না, ঠিক আছে? এটা তোদের নিত্য নতুন রুটিন, আমি জানি। আচ্ছা, যাই হোক, তাহলে এটা হচ্ছে পারবা। তাহলে এই মেয়ে প্রেম করবা, এটা দিয়ে গ্লাইকোলাইসিসের এমডেন, মেয়রহফ, পার্নাস 3জন বিজ্ঞানীর নাম মনে রাখবা, টেকনিক ভুলে গেলেও মনে থাকবে। আচ্ছা, এখন আসো এই গ্লাইকোলাইসিসকে আবার এটাকে শ্বসনের সাধারণ গতিপথ, শ্বসনের সাধারণ গতিপথও বলা হয়। সাধারণ গতিপথ কেন? একটু আগে বলছি, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা সবাত এবং অবাত 2 প্রকার শ্বসনেরই তোমার কমন ধাপ, সাধারণ ধাপ। সবাত শ্বসনেও হয়, অবাত শ্বসনেও হয়, তাহলে 2 প্রকার শ্বসনেই হয়। এই জন্য এটাকে হচ্ছে শ্বসনের সাধারণ গতিপথ বলে। আবার এটাকে সাইটোপ্লাজমিক শ্বসনও বলে, কারণ গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কোষের কোথায় সংগঠিত হয়? সাইটোপ্লাজমে সংগঠিত হয়, সাইটোপ্লাজমে। এই জন্য এটাকে সাইটোপ্লাজমিক শ্বসনও বলা হয়, পারা উচিত। আচ্ছা, এখন তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় অলরেডি আমরা বলছি যে এক অণু গ্লুকোজ জারিত হয়ে বা এক অণু গ্লুকোজ লাইসিস হয়ে বা ভেঙে যে 2 অণু পাইরুভিক অ্যাসিড সাথে হচ্ছে আরও কিছু হাবিজাবি জিনিস উৎপন্ন করবে। মেইন হচ্ছে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করবে, সাথে 2টা এটিপি, 2টা NADH+H+ উৎপন্ন করবে, ঠিক আছে? আচ্ছা, এখন এক অণু গ্লুকোজ জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড সাথে 2 অণু এটিপি এবং 2 অণু NADH+H+ উৎপন্ন করবে। এটা আমরা একটু পরে পড়াবো, গ্লাইকোলাইসিস প্রসেসটা পড়াবো একটু পরে, তখন এগুলা তোমরা জানতে পারবা ডিটেলসে, সমস্যা নেই। তাহলে গ্লাইকোলাইসিস ওই যে সবাত ও অবাত উভয় প্রকার শ্বসনেরই তোমার প্রথম পর্যায় বা সাধারণ পর্যায়, এই জন্য এটাকে হচ্ছে শ্বসনের সাধারণ গতিপথ বলে। বাকি সব কিছু হচ্ছে আমরা এখন তোমাদেরকে আগে গ্লাইকোলাইসিসটা পড়াই, সেখান থেকেই বুঝতে পারবা। চলো তাহলে আসো, তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা হচ্ছে আমরা বুঝাই। তাহলে গ্লাইকোলাইসিস হচ্ছে এটা 9টা পর্যায়ক্রমিক বিক্রিয়া, অর্থাৎ গ্লাইকোলাইসিস এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে 9টা পর্যায়ক্রমিক বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে আসলে গ্লাইকোলাইসিস হয়। কয়টা? 9টা পর্যায়ক্রমিক বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে গ্লাইকোলাইসিস হয়। চলো আমরা সেটা একটু শিখবো। চলো এখন আমরা গ্লাইকোলাইসিস ক্লাসেই মুখস্থ হয়ে যাবে, ক্লাসেই বুঝে বুঝে মুখস্থ হয়ে যাবে, একবারে মুখস্থ হয়ে যাবে, পড়াও লাগবে না, তুমি ভার্সিটিতে একবারে কোপ দিতে পারবা, ঠিক আছে? তাহলে গ্লাইকোলাইসিসটা আমরা একটু দেখি। তাহলে আগে আমাকে বলো, আচ্ছা এখানে কোন কালি ইউজ করলে ভালো হয়?
সাদা কালি ইউজ করলেই বেটার হয়। তারা নীলই তো, সাদা ইউজ করি। আচ্ছা, আরে সাদা। ঠিক আছে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। আচ্ছা, তো প্রথমে আসো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া মনে রাখার একটা চমৎকার টেকনিক আছে, একটা চমৎকার ছন্দ আছে। ছন্দটা দিয়ে আমরা মনে রাখবো। ঠিক আছে, ছন্দটা হচ্ছে গুড গার্ল ফ্রেন্ড, গুড গার্লফ্রেন্ড ফিলস গ্লাস ডেইলি। এই গ্লাস ডেইলি পাশাপাশি হবে। গুড গার্লফ্রেন্ড ফিলস গ্লাস ডেইলি বাই 3 pg 2 pg and plays ping pong and plays ping pong। তাহলে নেমোনিকটা একটু মনে রাখো যে গুড গার্লফ্রেন্ড ফিলস গ্লাস ডেইলি বাই 3 pg 2 pg and plays ping pong। ঠিক আছে, ওকে, চলো এখন আমরা এটা দিয়ে মনে রাখবো। প্রথমে আসো, তাহলে গুড়তে বুঝতেই পারতেছো ভাই, গুড়তে কি বলো? গুড়তে হচ্ছে তোমার গ্লুকোজ। এটা তো নিশ্চয়ই কারো কোনো কনফিউশন হওয়া বা কারো কোনো কিছু হচ্ছে এখানে কনফিউজড হওয়ার কিছু নাই। তাহলে গুড়তে গ্লুকোজ। ঠিক আছে, কি ঠিক আছে সবার? গুড়তে কি গ্লুকোজ। ওকে, গার্লতে হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট। আমি পি লিখি শুধু একটা, বুঝবা এগুলা, গ্লুকোজ 6 ফসফেট। ফ্রেন্ডতে হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট। গুড গার্লফ্রেন্ড ফিলস, আচ্ছা ফিলসতে হচ্ছে ফ্রুক্টোজ 16 বিস ফসফেট। এটা একটু আমি সংক্ষেপে লিখি, ফ্রুক্টোজ 16 বিস ফসফেট। আগে লিখি, নামগুলো লিখি। ফিলস গ্লাস, গ্লাসতে হচ্ছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট, G3P, গ্লিসারালডিহাইড 3 ফসফেট। ডেইলিতে হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ঢাপ, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। আচ্ছা, বাই, আচ্ছা তাহলে গ্লাস ডেইলি বাই বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, এটার আমি কেমনে লিখবো? বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, ঠিক আছে, তাহলে বাই বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, তারপরে হচ্ছে 3 pg, 3 pg মানে সরাসরি লিখি, এটা মানে 3 pg অর্থাৎ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপরেরটা হচ্ছে 2 pg, এটা মানে হচ্ছে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। প্লেস তো হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, পেপ। আর পিং পং, লাস্টের পিতে হচ্ছে পাইরুভিক অ্যাসিড, পিএ। তাহলে দেখো, গুড গার্লফ্রেন্ড ফিলস গ্লাস ডেইলি বাই 3 pg 2 pg অ্যান্ড প্লেস পিং পং। দেখো, গুডতে গ্লুকোজ, গার্লতে হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট, ফ্রেন্ডতে হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফিলসতে হচ্ছে ফ্রুক্টোজ 16 বিস ফসফেট, তারপরে গ্লাসতে হচ্ছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট, ডেইলিতে হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, বাইতে হচ্ছে 13 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড বা বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড মনে রাখলেও হবে। 3 pg মানে হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 pg মানে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, প্লেসতে হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, পিং পং পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি, তাহলে এই জিনিসটা হলো আমাদের কি বলো, এটা হচ্ছে গ্লাইকোলাইসিস। আচ্ছা, তাহলে এখন এটা যদি গ্লাইকোলাইসিস হয়, তাহলে এখন আমরা একটা কাজ করব। এখন এগুলার বিক্রিয়াগুলা বলছিলাম যে 9টা পর্যায়ক্রমিক বিক্রিয়া, 9টা সিরিয়ালি বিক্রিয়া হবে, সিরিয়ালি আমরা মনে রাখছি। এখন আসো, এই যে 9টা বিক্রিয়া, সেই 9টা বিক্রিয়ার মধ্যে 3টা সংখ্যা মনে রাখো। সেই 3টা সংখ্যা হচ্ছে 139, মনে রাখতে পারবা না? আরে পারবা, তোমরা তো আগুন এক একজন, ইজিলি মনে রাখতে পারবা। তাহলে 139, এই 139 এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। 139 বলতে বোঝাচ্ছে এক মানে হচ্ছে প্রথম বিক্রিয়াটা, তার মানে প্রথম বিক্রিয়াটা হচ্ছে একমুখী। তারপরে 3 নম্বর বিক্রিয়া, তাহলে এটা 1 2 3, তাহলে 3 নম্বর বিক্রিয়াটা একমুখী। আর তারপরে হচ্ছে 9 নম্বর বিক্রিয়া, 9 নম্বর বিক্রিয়াটা হচ্ছে একবারে লাস্টের বিক্রিয়া, তাহলে লাস্টের বিক্রিয়াটা হচ্ছে একমুখী।
তাহলে 1, 3 আর 9 নম্বর বিক্রিয়া একমুখী, বাকি সবগুলো উভমুখী বিক্রিয়া, বাকি সবগুলো এখন উভমুখী বিক্রিয়া দিয়ে দাও। তাহলে বাকি যা আছে তুমি এটা এখন উভমুখী বিক্রিয়ার চিহ্ন দিয়ে দাও, বাকি যা আছে, হ্যাঁ, উভমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, হ্যাঁ, উভমুখী বিক্রিয়া, এখানেও ধরো উভমুখী বিক্রিয়া দিয়ে দিলা, বাকি যা আছে পুরোটা উভমুখী বিক্রিয়া দিয়ে দাও। তাহলে 1, 3, 9 হচ্ছে একমুখী, বাকি সবগুলো হচ্ছে উভমুখী বিক্রিয়া। আচ্ছা এবার আসো এখানে কোনটায় কোন এনজাইম লাগে, চলো আমরা একবারে পড়ে ফেলি এবং একদম ইজি। দেখো প্রথম কথা হচ্ছে গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ 6 ফসফেট হবে, তুমি অলরেডি দেখতে পাচ্ছ এখানে একটা ফসফেট আছে, তাহলে গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ 6 ফসফেট হইলো, একটা এক্সট্রা ফসফেট যুক্ত হয়েছে, সে একটা এক্সট্রা ফসফেট কোত্থেকে আসছে, সে একটা এক্সট্রা ফসফেট আসছে এই ধাপে, একটা এটিপি ভেঙে গেছে, এটিপি ভেঙে সেটা হচ্ছে একটা এডিপিতে পরিণত হয়েছে। আমরা কিন্তু এটা সবাই জানি, এটা সবাই জানি ভাই, এটিপি, এটিপি ভেঙে জিনিসটা যখন এডিপিতে পরিণত হয় সাথে কিন্তু একটা অজৈব ফসফেট উৎপন্ন হয়। কেন হয় আমি আবার একটু মনে করাই দিই, এটার ফুল মিনিং কি, যারা একদম একদম যাদের কিছু বুঝো না তারাও বুঝতে পারবা। এটিপির ফুল মিনিং হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ট্রাই শব্দের মানে 3, আর এডিপির ফুল মিনিং কি, অ্যাডিনোসিন ডাইফসফেট, এডিপির ফুল মিনিং হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, ডাই শব্দের মানে 2, তাহলে এটা ট্রাইফসফেট তার মানে এখানে 3টা ফসফেট আছে, এটা হচ্ছে ডাইফসফেট তার মানে এখানে 2টা ফসফেট আছে। তাহলে একটা ফসফেট কই গেল, ওই একটা ফসফেট হচ্ছে আলাদা হয়ে গেছে, এই একটা ফসফেট হচ্ছে আলাদা হয়ে গেছে এবং সেই একটা ফসফেট হচ্ছে অজৈব ফসফেট, এই জন্য এটাকে ইংলিশে বলা হয় ইনঅর্গানিক ফসফেট বা পিআই, আই মানে ইনঅর্গানিক, তাহলে ইনঅর্গানিক ফসফেট। তাহলে ট্রাইফসফেট থেকে যখন ডাইফসফেট হয় ওই এক্সট্রা ফসফেটটা ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেটে হচ্ছে রূপান্তরিত হয়, ঠিক আছে। তাহলে আমরা জানি এটিপি থেকে যখন এডিপিতে পরিণত হয় তখন একটা ইনঅর্গানিক ফসফেট আসে, সেই একটা ইনঅর্গানিক ফসফেট এখন গ্লুকোজের সাথে যুক্ত হয়ে গেছে, এই জন্য এটা গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হয়ে গেছে, বুঝতে পারছো, এটাই হচ্ছে কাহিনী। তাহলে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট কেমনে হলো একদম ক্লিয়ার, যে ইনঅর্গানিক ফসফেট এটিপি থেকে এডিপিতে পরিণত হওয়ার সময় একটা ইনঅর্গানিক ফসফেট উৎপন্ন হয়, সেই ইনঅর্গানিক ফসফেটটা গ্লুকোজ 6 ফসফেটের সাথে যুক্ত, মানে গ্লুকোজের সাথে যুক্ত হয়ে গ্লুকোজ 6 ফসফেট হয়ে গেছে, শেষ। আর সবসময় মনে রাখবা বায়োলজিতে কোনো কিছুর সাথে ফসফেটকে যুক্ত করতে বা কোনো কিছুর সাথে ফসফেটকে মুক্ত করতে একটা এনজাইম হেল্প করে, সেই এনজাইমটার নাম হচ্ছে কাইনেজ, এনজাইমটার নাম কি, কাইনেজ। তাহলে এখানে একটা কাইনেজ এনজাইম হেল্প করবে, ঠিক আছে, কাইনেজ। এখন আমারে আবার বলো এই কাইনেজ এনজাইম কার সাথে ফসফেটকে যুক্ত করতেছে, গ্লুকোজের সাথে ফসফেটকে যুক্ত করতেছে। আচ্ছা গ্লুকোজ কয় কার্বন বলো তো, গ্লুকোজ হচ্ছে 6 কার্বন, তোমরা কি জানো, এটা সবাই জানো, 6কে বলো ইংলিশে কি বলে, হেক্সা বলে, ইংলিশ না পর্তুগিজ ভাষায় বা স্প্যানিশ ভাষায় হেক্সা বলে, তোমরা এটা সবাই জানো, ব্রাজিলের হেক্সা মিশন এটা তোমরা সবাই জানো, 6কে হেক্সা বলে। তাহলে দেখো গ্লুকোজের 6 কার্বন, 6 মানে হেক্সা, এই জন্য গ্লুকোজের আরেকটা নাম আছে, গ্লুকোজকে অনেকে হেক্সোজ বলে, হেক্সোজ, ওই যে 6 কার্বন, হেক্সা মানে 6, এই জন্য গ্লুকোজের আরেকটা নাম হচ্ছে হেক্সোজ। তাহলে দেখো এই কাইনেজ এনজাইমটা হেক্সোজের সাথে ফসফেটকে যুক্ত করতেছে, তাহলে বলো তো এনজাইমটার পারফেক্ট নাম কি হতে পারে, এই এনজাইমটার পারফেক্ট নাম হচ্ছে হেক্সোকাইনেজ, হেক্সোকাইনেজ, এটা হেক্সোজের সাথে ফসফেটকে যুক্ত করে, এই জন্য এনজাইমটার পুরো নাম হচ্ছে হেক্সোকাইনেজ, শেষ। তাহলে হেক্সোকাইনেজ এনজাইমের কারণে গ্লুকোজ থেকে জিনিসটা গ্লুকোজ 6 ফসফেট হইলো। আর এটিপিকে ভেঙে এডিপিতে রূপান্তর করতে আরেকটা অণু আছে, এটা এমসিকিউতে আসতে পারে, ম্যাগনেসিয়াম আয়ন, অণু না আসলে ম্যাগনেসিয়াম আয়ন, Mg2+ হচ্ছে হেল্প করে, দ্যাটস ইট, এগুলো এমসিকিউ এর জন্য, ডিটেলস এমসিকিউ। আচ্ছা তাহলে জিনিসটা গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হয়ে গেল। এখন আসো গ্লুকোজ 6 ফসফেট থেকে সেটা এখন ফ্রুক্টোজ 6 ফসফেটে হচ্ছে কনভার্ট হবে। আচ্ছা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ বলো এই দুইটা কি, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এই দুইটা পরস্পর আইসোমার, পরস্পর সমাণু, এটা তোমরা অনেকেই জানো, এই দুইটা হচ্ছে পরস্পর কি, এই দুইটা হচ্ছে তোমার পরস্পর আইসোমার বা পরস্পর হচ্ছে তোমার সমাণু, সমাণু। তাহলে গ্লুকোজ 6 ফসফেটকে ফ্রুক্টোজ 6 ফসফেটে কনভার্ট করতেছে, এরা দুইটা পরস্পর আইসোমার, তাহলে একটাকে আরেকটার আইসোমার বা সমানুতে কনভার্ট করে, এরকম এনজাইমের নাম কি, আইসোমারেজ। তাহলে এরকম এনজাইমের নাম হচ্ছে আইসোমারেজ এনজাইম, আইসোমারেজ। তাহলে এরকম একটা এনজাইমের নাম হচ্ছে আইসোমারেজ, ঠিক আছে। তাহলে আইসোমারেজ এনজাইম হচ্ছে এখানে হেল্প করবে। তাহলে কোন এনজাইম হচ্ছে এখানে হেল্প করবে, এক মিনিট, তাহলে এখানে কোন এনজাইমটা হচ্ছে হেল্প করবে, এখানে হচ্ছে আইসোমারেজ এনজাইমটা হচ্ছে হেল্প করবে। এখন এই আইসোমারেজ এনজাইমটা কাকে আইসোমারে কনভার্ট করতেছে,
গ্লুকোজ 6 ফসফেটকে তার আইসোমারে কনভার্ট করতেছে। দেখো তো গ্লুকোজ 6 ফসফেটকে আমরা সংক্ষেপে বলতে পারি ফসফোগ্লুকো, ফসফোগ্লুকো বলতে পারি। তার মানে এই এনজাইমটার নাম আসলে হচ্ছে ফসফোগ্লুকো আইসোমারেজ, ফসফোগ্লুকো, ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইম এই কাজটা করতেছে। ঠিক আছে, শেষ। এবার আসো ফ্রুক্টোজ 6 ফসফেট, সেটা এখন ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটে কনভার্ট হবে। মনে রাখবা ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, বিস শব্দের মানে হচ্ছে 2, বিস শব্দের মানে কি, বিস শব্দের মানে হচ্ছে তোমার 2। তার মানে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট মানে এখানে 2টা ফসফেট আছে। তাহলে এবার খেয়াল করো, ফ্রুক্টোজ 6 ফসফেট এখানে একটা ফসফেট ছিল, আর ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট এখানে 2টা ফসফেট আছে। তাহলে একটা ফসফেট থেকে 2টা ফসফেট, তাহলে একটা এক্সট্রা ফসফেট কোত্থেকে আসলো? সেই এক্সট্রা ফসফেট কোত্থেকে আসলো? ওই সেম এটিপি ভেঙে যাবে। ঠিক আছে, এটিপি ভেঙে যাবে, এটিপি ভেঙে হচ্ছে এখানে কি হবে? এডিপি হবে, এটিপি হবে, আর একটা এক্সট্রা ফসফেট হচ্ছে কি হবে? মুক্ত হবে। সে একটা এক্সট্রা ফসফেট ওই ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে যুক্ত হয়ে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট বা 2টা ফসফেটে কনভার্ট হয়ে যাবে। শেষ। তাহলে এখানে একটা এটিপি ভাঙবে, এটিপি ভেঙে একটা এডিপি হবে, আর ওই যে সাথে যে একটা এক্সট্রা ফসফেট আসছিল সেই এক্সট্রা ফসফেট এই যে ফ্রুক্টোজের সাথে যুক্ত হয়ে এটা এখন বিস ফসফেট বা 2টা ফসফেট হয়ে যাবে। আগে ছিল একটা ফসফেট, এখন হবে 2টা। শেষ, একদম ইজি। বলো এখানে কোন এনজাইম হেল্প করবে? কাইনেজ। বারবার বলছি কোনো কিছুর সাথে ফসফেটকে যুক্ত করতে বা ফসফেটকে মুক্ত করতে ভাই একটা এনজাইম কাইনেজ। তাহলে এখানে হচ্ছে কাইনেজ এনজাইম হেল্প করবে। এখন বলো এই কাইনেজ এনজাইমটার অ্যাকচুয়াল নাম কি হবে? এটা কার সাথে ফসফেটকে যুক্ত করছে? দেখো ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে ফসফেটকে যুক্ত করছে। দেখো ফ্রুক্টোজ 6 ফসফেটকে সংক্ষেপে কি আমরা বলতে পারি না ফসফোফ্রুক্টো, ফসফোফ্রুক্টো? তাহলে এটা লাগায় দাও নামের আগে, তাহলে এটার নাম হয়ে যাবে ফসফোফ্রুক্টোকাইনেজ, ফসফোফ্রুক্টোকাইনেজ। তাহলে এনজাইমটার নাম হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ, এখানে হেল্প করে। আবার বলছিলাম এটিপি থেকে যখন এডিপিতে কনভার্ট হয় সেখানে একটা আয়ন হেল্প করে, ম্যাগনেসিয়াম আয়ন। তাহলে এখানেও একটা ম্যাগনেসিয়াম আয়ন বা Mg2+ হচ্ছে হেল্প করবে। ঠিক আছে, এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে কোন আয়নটা এটিপি থেকে এডিপিতে পরিণত করতে হেল্প করে? ম্যাগনেসিয়াম আয়ন Mg2+। ঠিক আছে, পারা যাবে এই জিনিসটা। আচ্ছা এবার আসো হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলা যৌগ পড়াইলাম সবগুলো যৌগ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট। দেখো গ্লুকোজ 6 কার্বন, এটাও 6 কার্বন, আবার গ্লুকোজের সাথে ফ্রুক্টোজ হচ্ছে আইসোমার, সমাণু। তাহলে এটা যদি 6 কার্বন হয় এর সমাণুটাও 6 কার্বন হবে, বুঝতেই পারতেছো। তার মানে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট এইটুকু পর্যন্ত এখানে কার্বন সংখ্যা হচ্ছে 6 ছিল। ঠিক আছে, এখন এইটুকু হওয়ার পরে, হ্যাঁ এখন হচ্ছে এইটুকু হওয়ার পরে এই 6 কার্বন বিশিষ্ট ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট সেটা হচ্ছে তোমার ভেঙে যাবে। সেটা ভেঙে যেয়ে কি হবে? 3 কার্বন বিশিষ্ট গ্লিসারালডিহাইড 3 ফসফেটে কনভার্ট হবে। তাহলে দেখো এটা ছিল 6 কার্বন, ফ্রুক্টোজ ছিল হচ্ছে 6 কার্বন, এই 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ এখন ভেঙে যাবে। এখন আমাকে একটা কমন সেন্স বলো, তোমাদেরকে একটা জিনিস বলি। ধরো 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ তোমাদের সামনে রাখছি, ঠিক আছে? এখন এই 6 কার্বন বিশিষ্ট যৌগ মাঝখানে ভেঙে গেল, তাহলে বলো তো 3 কার্বন করে 2 অণু যৌগ পাবা। তাহলে এখানেও সেম, তাহলে 6 কার্বন বিশিষ্ট ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট ভেঙে যে 3 কার্বন করে হচ্ছে তুমি এখন 2 অণু যৌগ পাবা। তার মানে 3 কার্বন বিশিষ্ট তুমি 3 কার্বন বিশিষ্ট কয় অণু পাবা? 2 অণু পাবা। 3 কার্বন বিশিষ্ট 2 অণু হচ্ছে তুমি গ্লিসারালডিহাইড 3 ফসফেট পাবা। কি পাবা? গ্লিসারালডিহাইড 3 ফসফেট পাবা। এই বিক্রিয়াতে হেল্প করবে হচ্ছে অ্যালডোলেজ এনজাইম, নামটা মনে রাখো অ্যালডোলেজ। অ্যালডোলেজ এনজাইম এই বিক্রিয়াতে হচ্ছে হেল্প করবে। এই বিক্রিয়ার মাধ্যমে 3 কার্বন বিশিষ্ট 2 অণু হচ্ছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট হচ্ছে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা এবার গ্লিসারালডিহাইড 3 ফসফেট এটা 2 অণু হয়েছে। এই 2 অণুর মধ্যে মাঝে মাঝে এক অণু গ্লিসারালডিহাইড 3 ফসফেট সেটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটে কনভার্ট হতে পারে। তাহলে 3 কার্বন বিশিষ্ট 2 অণু গ্লিসারালডিহাইড 3 ফসফেটের মধ্যে মাঝে সব সময় না, মাঝে হচ্ছে এক অণু গ্লিসারালডিহাইড 3 ফসফেট সেটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটে হচ্ছে কনভার্ট হতে পারে। এখন এখানে একটা জিনিস বুঝার আছে, এটা হচ্ছে গ্লিসারালডিহাইড, তাহলে এটা একটা অ্যালডিহাইড, আর এটার নাম কি? ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। অ্যাসিটোন এক ধরনের কি? কিটোন। অ্যাসিটোন এটা এক ধরনের কিটোন,
আর গ্লিসারালডিহাইড এটা একটা অ্যালডিহাইড, তার মানে এটা একটা অ্যালডিহাইড, এটা একটা কিটোন। বলো জৈব রসায়নে পড়ছো বা এনাম তোমাদেরকে পড়াবে জৈব রসায়নে, সমস্যা নেই। তাহলে অ্যালডিহাইড এবং কিটোন এই দুইটা পরস্পর কি, এই দুইটা হচ্ছে পরস্পর বলো সমাণু বা আইসোমার, তার মানে একটা আরেকটার আইসোমারে কনভার্ট হচ্ছে। বলো এই বিক্রিয়াতে কে হেল্প করবে? আইসোমারেজ এনজাইম। তো মাঝে মাঝে এক অণু গ্লিসারালডিহাইড 3 ফসফেট সেটা তার আইসোমারে পরিণত হয়, এখানে আইসোমারেজ এনজাইম হেল্প করবে। তাহলে এখানে কে হেল্প করবে? এখানে হচ্ছে আইসোমারেজ, এখানে হচ্ছে আইসোমারেজ এনজাইম হচ্ছে হেল্প করবে। ঠিক আছে, পারা যাবে। আচ্ছা এখন আসো গ্লিসারালডিহাইড 3 ফসফেট, এটা 3 কার্বন বিশিষ্ট। এখন এই গ্লিসারালডিহাইড 3 ফসফেট এটা 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়? 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে হচ্ছে কনভার্ট হয়। তাহলে বলো ছিল জিনিসটা গ্লিসারালডিহাইড 3 ফসফেট, সেটা এখন বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এটা গ্লিসারিক অ্যাসিড, তার মানে এটা একটা জৈব অ্যাসিড। আর এটা ছিল একটা অ্যালডিহাইড, গ্লিসারালডিহাইড। তাহলে এটা একটা অ্যালডিহাইড, এটা একটা জৈব অ্যাসিড। বলো জৈব রসায়নে পড়বা বা এনাম তোমাদেরকে পড়াবে যে অ্যালডিহাইডটা জৈব অ্যাসিডে কনভার্ট হয় কিভাবে? বলো অ্যালডিহাইড জৈব অ্যাসিডে কনভার্ট হয় কোন বিক্রিয়ার মাধ্যমে? বলো জারণ বিক্রিয়ার মাধ্যমে। তার মানে এখানে জারণ বিক্রিয়া হচ্ছে সংঘটিত হবে। কি হবে? এখানে হচ্ছে জারণ বিক্রিয়া সংঘটিত হবে, কারণ জৈব রসায়ন এগুলো পড়বা বা পড়ছো তোমরা অলরেডি যে অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড হওয়ার জন্য, কারণ এটা গ্লিসারালডিহাইড, এটা একটা অ্যালডিহাইড, আর এটা হচ্ছে বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, গ্লিসারিক অ্যাসিড মানে জৈব অ্যাসিড। তাহলে অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিডে কনভার্ট হওয়ার সময় অক্সিডেশন হবে বা জারণ হবে, তোমরা জৈব রসায়নে পড়ছো। তাহলে এখানে একটা জারণ বিক্রিয়া হবে। এখন আমারে বলো জারণকে ইংলিশে কি বলে? অক্সিডেশন বলে। তার মানে জারণ মানে হচ্ছে অক্সিজেন অ্যাডিশন হওয়া, অক্সিজেন যুক্ত হওয়া। তাহলে জারণ মানে কি সবসময় অক্সিজেন অ্যাডিশন হওয়া? কথাটা কি সবসময় সঠিক যে সবসময় অক্সিজেন অ্যাডিশন হয়ে অক্সিডেশন হবে? না, জারণ মানে হয় অক্সিজেন যুক্ত হবে অথবা কোনো কিছু থেকে হাইড্রোজেন বের হয়ে গেলেও কিন্তু জারণ হয়। বুঝছো? হাইড্রোজেন বের হয়ে যাওয়াটাকেও কিন্তু জারণ বলে। দেখো জারণের দুইটা সংজ্ঞা আছে, একটা হচ্ছে কোনো কিছুর সাথে অক্সিজেন অ্যাডিশন হওয়া, এটা থেকে নামটা আসছে অক্সিডেশন বা জারণ, অথবা কোনো কিছু থেকে হাইড্রোজেন বের হয়ে যাওয়া, এটাও জারণ। তাহলে এখানে ওই সেকেন্ড জিনিসটাই হবে, অর্থাৎ হাইড্রোজেন বের হয়ে যাবে। আর আমরা এইমাত্র জানি কোনো কিছু থেকে হাইড্রোজেন বের হয়ে গেলেও জারণ হয়, এবং সেই জারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালডিহাইডটা অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। দ্যাটস ইট। তার মানে এখানে হাইড্রোজেন বের হয়ে জারণ বিক্রিয়া সংঘটিত হবে। তাহলে এখন এখান থেকে যদি হাইড্রোজেন বের হয়ে যায়, সেই হাইড্রোজেনটা কার সাথে যুক্ত হবে? এই যে এখানে হচ্ছে ঘাপটি মেরে বসে আছে এনএডি, এনএডি হচ্ছে ঘাপটি মেরে বসে আছে এনএডি। সেই এনএডির সাথে এই যে গ্লিসারালডিহাইড 3 ফসফেট, এখান থেকে দুইটা হাইড্রোজেন বের হবে। সেই দুইটা হাইড্রোজেন এই এনএডির সাথে যুক্ত হয়ে জিনিসটা হচ্ছে NADH প্লাস H প্লাসে পরিণত হবে। NADH প্লাস H প্লাসে হচ্ছে তোমার পরিণত হবে। তাহলে কি বুঝতে পারতেছো? এই হচ্ছে কাহিনী। তাহলে গ্লিসারালডিহাইড 3 ফসফেট এটা অক্সিডেশন বা জারণ হবে, আর কোনো কিছু থেকে হাইড্রোজেন বের হয়ে যাওয়া মানেও অক্সিডেশন হওয়া। তাহলে এখান থেকে দুইটা হাইড্রোজেন বের হয়ে যাবে, সেই দুইটা হাইড্রোজেন NADর সাথে যুক্ত হয়ে এখান থেকে NADH প্লাস H প্লাসে পরিণত হবে। হইল? আর এটা অক্সিডেশন হইল, অক্সিডেশন হয়ে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এইটুকু জিনিস হচ্ছে আমরা পারবো। এখন এই যে গ্লিসারালডিহাইড 3 ফসফেট থেকে হাইড্রোজেন বের হয়ে গেল, কোনো কিছু থেকে হাইড্রোজেন বের হয়ে যাওয়াটাকে জারণ যেমন বলে, আরেকটা নাম আছে এটাকে ডিহাইড্রোজিনেশনও বলে। ঠিক আছে? ডি মানে বের করে দেওয়া, তাহলে হাইড্রোজেন বের করে নিছো, এই জন্য এটাকে অক্সিডেশনও বলে। আবার এই বিক্রিয়াটার আরেকটা নাম আছে, এটাকে ডিহাইড্রোজিনেশন বিক্রিয়া বলে। তার মানে এখানে একটা ডিহাইড্রোজিনেশন হয়েছে। এখন আমারে বলো এই ডিহাইড্রোজিনেশন বিক্রিয়ায় কোন এনজাইম হেল্প করবে? বলো তাহলে এই ধাপে ডিহাইড্রোজিনেজ এনজাইম হেল্প করবে। তার মানে এই ধাপে হচ্ছে একটা ডিহাইড্রোজিনেজ, ডিহাইড্রোজিনেজ একটু হিবিজিবি লাগছে, বাট তোমরা একটু শুনে রাখো, ডিহাইড্রোজিনেজ এনজাইম হেল্প করবে। বলো সেই ডিহাইড্রোজিনেজ এনজাইমের নাম কি হবে? বলো এটা কার থেকে হাইড্রোজেন বের করে নিছে? গ্লিসারালডিহাইড 3 ফসফেট থেকে হাইড্রোজেন বের করে নিছে। দেখো গ্লিসারালডিহাইড 3 ফসফেট, এটাকে আমরা বলতে পারি না ফসফোগ্লিসারালডিহাইড? তাইলে এই এনজাইমটার পুরো নাম হচ্ছে ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেজ। তাহলে ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেজ এনজাইম কাজ করে এখান থেকে ডিহাইড্রোজিনেশন করে দুইটা হাইড্রোজেন বের করে এটাকে জারণ করে
বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে কনভার্ট করছে, আর যেই দুইটা হাইড্রোজেন বের করে নিয়ে আসছিল সেই দুইটা হাইড্রোজেন এনএডির সাথে যুক্ত হয়ে NADH প্লাস H প্লাসে কনভার্ট হয়ে গেছে। দেখছো, একদম ইজি। এখন মনে হয় মাথায় একবার ইজি লাগতেছে, আর একদম সহজ। আচ্ছা, এবার আসো বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, সেইটা এখন 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে কনভার্ট হবে। দেখো, তাহলে আগে এটা ছিল বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, বিস মানে 2, তাহলে এখানে 2টা ফসফেট ছিল, আর এখন এটা হয়ে যাবে শুধু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, তার মানে এখানে শুধু একটা ফসফেট আছে। তাহলে এখানে বিসফসফোগ্লিসারিক অ্যাসিড 2টা ফসফেট ছিল, আর এখানে শুধু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে একটা ফসফেট আছে। তাহলে এখানে 2টা ফসফেট আর এখানে একটা ফসফেট, সে একটা ফসফেট হচ্ছে 3 নম্বর কার্বনে। আবার কেউ কনফিউজড হয়েও না যে ভাইয়া 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড কি বলেন, 3 মানে তো 3, এখানে তো ভাইয়া 3টা ফসফেট আছে। না, এখানে বোঝাচ্ছে যে একটাই ফসফেট আছে, সেই ফসফেটটা 3 নম্বর কার্বনে যুক্ত, এই জন্য 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কিন্তু এখানে ফসফেট আছে একটা, তাহলে এখানে ফসফেট আছে একটা, এখানে ফসফেট ছিল 2টা, 20 মানে 2, তাহলে 2টা থেকে একটা ফসফেট আছে, তাহলে আরেকটা ফসফেট কই গেল? সে আরেকটা ফসফেট এখন উল্টা হবে, সে আরেকটা ফসফেট এখন হচ্ছে এডিপির সাথে যুক্ত হবে, এডিপির সাথে আরেকটা ফসফেট যুক্ত হয়ে জিনিসটা হচ্ছে এটিপিতে কনভার্ট হয়ে যাবে। তার মানে এই ধাপে হচ্ছে এটিপি উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এই ধাপে কি উৎপন্ন হবে? এই ধাপে হচ্ছে তোমার এটিপি উৎপন্ন হবে। তাহলে কি এইটুকু বুঝতে পারছো? তাহলে কি হবে এই ধাপে? এই ধাপে হচ্ছে এটিপি উৎপন্ন হবে। আচ্ছা, তাহলে যদি এই ধাপে এটিপি উৎপন্ন যদি হয়, আচ্ছা, তাহলে জিনিসটা হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও, এটা আমি একটু সেভ করি, কারণ এটি একটু হ্যাং খায়। এটার একটা খুবই বিরক্তিকর একটা জিনিস, সেটা হচ্ছে মানে একটু প্যারা লাগে আসলে, জিনিসগুলো অনেক সময় সিস্টেমগুলো একটু প্যারা দেয় আর কি আমাকে। ঠিক আছে, সমস্যা নাই, তারা আমরা আবার একটু ফেরত আসি। দাঁড়াও, আচ্ছা, একটু দাঁড়াও, হ্যাঁ। একটু দাঁড়াও, এটার আসলে কি, এটা মাঝে মাঝে হচ্ছে একটু সমস্যা ক্রিয়েট করে। দাঁড়াও, এটা বুঝছি, বাংলা মেথড করতে হবে, সরাসরি অফ করে অন করতে হবে, তাইলে হচ্ছে এটাই হবে। একটু দাঁড়াও, 1 মিনিট অন হোক। ঠিক আছে, তো যাই হোক, তো এর মাঝখানে আমি তোমাদের সাথে একটু কথা বলি। তাহলে কি অবস্থা, কেমন লাগতেছে? ঠিক আছে, এটা আসলে খুবই বাজে আর কি, মানে পাওয়ার পয়েন্টের হচ্ছে যে এই জিনিসগুলা এরকম প্রচুর হ্যাং হয়ে যায় আসলে। এই বোর্ডটার আসলে আমার দেখি সেল করে আর একটা নতুন বোর্ড হচ্ছে নেওয়া লাগবে, বুঝছো? এটা একটু খুবই ঝামেলা আসলে। ওকে, এটা খুবই বিরক্তিকর আসলে এই জিনিসটা। আচ্ছা, তো যাই হোক, তো একটা ফ্লোতে ছিলাম। দাঁড়াও, আসলে সবচেয়ে বেশি বিরক্ত লাগে কি, একটা ফ্লোতে ছিলাম, সেই ফ্লোটা আসলে নষ্ট করে দেয়, এটা হচ্ছে সমস্যা। মানে একটা ফ্লোতে থাকলে সেই ফ্লোটা নষ্ট করে দিলে না আসলে খুবই বিরক্ত লাগে, বুঝতে পারছো? ওকে, দাঁড়াও আমি একটু ওই ইসে চলে যাই, যেই স্লাইডে ছিলাম সেই স্লাইডটাতে একটু চলে যাই। দাঁড়াও,
আচ্ছা 1 মিনিট। একটু দাঁড়াও, হ্যাঁ। আচ্ছা একটু 1 মিনিট, হ্যাঁ একটু দাঁড়াও, এটা সেভ হয়ে যাওয়ার কথা। দাঁড়াও একটু দাঁড়াও, এটা আমি বুঝলাম না এটা আসলে লেখাগুলা কই চলে গেল। তো এটা সেভ করলাম, আসলে পুরা লেখাই চলে গেছে, এটা আসলে এখন আচ্ছা সমস্যা নাই, তাহলে আমরা কই ছিলাম, আমরা হচ্ছে লাস্টের কিছু পার্টের দিকে হচ্ছে আমরা ছিলাম, ঠিক আছে। আমরা আসলে এটা তো বিরক্ত লাগতেছে আসলে, কি বুঝতে পারতেছো যে পড়ানোর মাঝখানে এরকম যদি হ্যাং হয় না আসলে কি বলে একটু সাইকোলজিক্যালি আসলে জিনিসটা হচ্ছে একটু নাড়া দেয়, মানে বিরক্ত লাগে আসলে। আর বিরক্ত হইলে দেখা যায় যে পড়ানোর মুডটা নষ্ট হয়ে যায়। তোমরা তো দেখতেছো আমার এত পড়ানো লাগতেছে, মানে খুবই বিরক্ত লাগতেছে বিশ্বাস করো, কারণ এইসব টেকনিক্যাল কারণে যদি আসলে মনোযোগ চলে যায় সমস্যাটা এইখানে লাগে, ঠিক আছে, যে এটা টেকনিক্যাল কারণ এই জিনিসগুলা, এটা খুবই ঝামেলা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেটা বলতেছিলাম আমরা কই ছিলাম আসলে, আমরা মনে হয় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড বা এখানে হচ্ছে আমরা ছিলাম, তাই না? পুরাটাই এভাবে চলে গেল, এটা খুবই আচ্ছা। তো এবার একটু দেখো, আচ্ছা একটা কাজ করি, ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এটার কিছু অংশ, ঠিক আছে, এটার কিছু অংশ হচ্ছে আমরা রেকর্ড করে একবারে তোমাদেরকে দিয়ে দিব না, বুঝছো। আমি আসলে এটার একটু ইস্যু নিয়ে বসতে হবে, এটা বেশ কয়েকদিন ধরে ঝামেলা করতেছে। এটা মনে করো যে আরও 2-3টা ফ্রি ক্লাস বা যেই ক্লাসই নিছি ওই ক্লাসেই প্রবলেম করতেছে, এটার জন্য আমি খুব ভীষণ একটা পেন খাইতেছি আসলে। এবং আজকে বিশ্বাস করে আমার এখন মেজাজ খারাপ হয়ে গেছে আসলে, বুঝতে পারছো, মানে এই বোর্ডের উপরে যে এটার আসলে আমি বুঝতেছি না এটা কি র্যাম বা অন্য প্রসেসিংয়ের কিছু সমস্যা কি না, এই জন্য আসলে খুব বিরক্ত লাগতেছে। এবং এই ঘটনাটা এই সপ্তাহে আরও 2-3বার হয়েছে, গত সপ্তাহে মনে হয় তোমাদের ক্লাসে একবার হয়েছিল। সো এটা বারবার ফ্রিকোয়েন্টলি যদি এই প্রবলেমটা হয় এই জন্য মেজাজ খারাপ লাগে। হঠাৎ করে আজকে একদিন হোক, হ্যাঁ প্রবলেম ছিল না, এটা ট্যাকল দিতে পারতাম, কিন্তু এটা মাঝে মাঝে ফ্রিকোয়েন্টলি হচ্ছে। তো মানে আমি আসলে হচ্ছে টেক এক্সপার্ট না, সত্যি কথাই বলি, আমি হচ্ছে ডক্টর মানুষ, তো বুঝোই তো আমি মানব দেহ নিয়ে কাটাকাটি করছি, এগুলো আমি অনেক ভালো পারি। পিসির প্রসেসিং র্যাম এগুলো নিয়ে তো আসলে আমার আসলে এত আইডিয়া নাই, এটা তো বুঝোই, সবার তো আর সব ফিল্ডে হচ্ছে এক্সপার্টিস থাকে না কেউ, ঠিক আছে। তো এটা হচ্ছে খুবই মানে ঝামেলা। তো আজকে আমরা ক্লাসটা হচ্ছে একটুকু পর্যন্তই হচ্ছে পোস্টপোন করে রাখি, আমরা বাকি কিছু অংশ আমরা হচ্ছে রেকর্ড করে একবারে হচ্ছে ইউটিউবে সুন্দর করে হচ্ছে আপলোড দিব, বুঝছো। আর আমি এটা একটু সর্ট আউট করে আজকে দেখি, আজকে যেহেতু খুবই রাগ লাগছে আজকেই দেখি আমার কিছু টেক গাই বা কিছু ফ্রেন্ডকে বা কিছু সাপোর্টিং টিমকে হচ্ছে বলে দেখি এটা কি হয়, ঠিক আছে। হ্যাঁ তো যাই হোক সমস্যা নেই, আজকে তো ভাবছিলাম অনেক কিছুই পড়াবো, তো মেজাজ পুরো বিগড়ে গেছে, সমস্যা না, আমরা এটা হচ্ছে রেকর্ড করে তোমাদেরকে হচ্ছে দিয়ে দিব না। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আর হচ্ছে আমার জন্য হচ্ছে দোয়া করো, আমাদের সবার জন্য হচ্ছে দোয়া করো, আস্থার জন্য হচ্ছে ই করো। তো দেখা হবে পরের ক্লাসে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।